ঠিক আছে, আমি কি স্ক্রিন শেয়ার করবো? I guess আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। তো আমরা যে সারাদিন বলি রেকন করতে হবে, রেকন করতে হবে, রেকন করতে হবে, আহ অনেক ক্লাসে বলে আসছি, তাই না? এই যে রেকন করতে হবে, এই রেকন জিনিসটা আজকে আমরা শিখবো। আচ্ছা, এখন সোজা কথায় রেকন জিনিসটা আসলে কি? এত পেঁচানো গোছানোর কিছু নেই, সোজা বাংলায় যদি আমি বলি, এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ইনফরমেশন গ্যাদারিং জিনিসটা কি? আহ আমাদের যে কোনো টার্গেটের ক্ষেত্রে আমরা টার্গেটটাকে অ্যাটাক করার পূর্বে আমরা যত ধরনের ইনফরমেশন গ্যাদার করে থাকি বা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে থাকি, এইটার প্রসেসটাই হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদারিং। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন ইনফরমেশন গ্যাদারিং জিনিসটা কি কি এমন ইম্পর্টেন্ট যে এটার জন্য আমাদের এক্সট্রা করে একটা ক্লাস করা লাগতেছে, বা এক্সট্রা করে একটা তো না, আমার যতটুকু মনে হচ্ছে দুইটা ক্লাস তো মিনিমাম লাগবে। হ্যাঁ। সো এটা কি এমন জিনিস যে এই জিনিসটার জন্য আমাদের আলাদা করে ক্লাস করা লাগতেছে, বা আমরা এটাকে কেন যাচ্ছি না ডিরেক্ট, বা আমরা ডিরেক্ট হচ্ছে কিভাবে ভালনারেবিলিটিস গুলা এক্সপোজ করতে হয় এটা কেন শিখতেছি না, কেন রেকনে আমাদের ক্লাস করা লাগতেছে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আচ্ছা, আর কেউ? এনিওয়ান? আচ্ছা, কারো যদি আরো কিছু চেনা থাকে আমি বলে দিই। কথা হচ্ছে, মনে করেন আপনাকে একটা টার্গেট দেওয়া হলো। ধরে নেন এটা হতে পারে coca-cola.com, ধরে নিই আমরা। এখন কথা হচ্ছে আপনার সামনে তো জাস্ট coca-cola.com ওয়েবসাইটটা আছে। এখন আমরা এজ এ হ্যাকার বা এজ এ পেন টেস্টার, আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বা আমার টার্গেটের ভালনারেবিলিটিস গুলো খুঁজে বের করা। ঠিক আছে, এইখানে তো আমরা পেন টেস্টিং শিখতেছি, বাট হচ্ছে যদি রেড টিম পারপাসেও বলি, এখানে হচ্ছে রেড টিম পারপাসে আমরা হচ্ছে পুরা সিস্টেমটাকে কম্প্রোমাইজ করার ট্রাই করি ওই ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে, আমার টার্গেটের নাম তো আমি জানি, বাট শুধু নাম জানাই কি এনাফ? নাম জানাই কিন্তু এনাফ না। সে কি থেকে বিলংস করে, তার কোম্পানির কি কি অ্যাসেট আছে, প্লাস হচ্ছে আদার্স যেই যত রিলেটেড ইনফরমেশন আমরা হচ্ছে বের করতে পারি ওই কোম্পানির। এটা করে আমাদের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমাদের, কথার কথা, শুধুমাত্র একটা পেজ বা একটা ওয়েবসাইটে একটা নির্দিষ্ট স্লাইডে আবদ্ধ থাকে না। যখন আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিংটা করব বা রেকন করব, তখন আমরা 2 or 3 ডেজে ওইটার যত ইনফরমেশন আছে ওইটাকে সুন্দর করে কালেক্ট করে গুছায় নিয়ে আসবো। কতগুলা এন্ড পয়েন্ট আছে, কতগুলা সাবডোমেইন আছে, কতগুলা ডাইরেক্টরিজ আছে, এগুলা যখন আমাদের কাছে থাকবে, টেস্টিং এর জন্য আমাদের খুব ইজি হবে। ইজি হবে কেন? আহ, ধরে নেন আহ, এইখানে হচ্ছে আহ, কি বলে, আপনার কাছে একটা কোম্পানির যতগুলা সাবডোমেইন আছে, ধরে নেন 10টা সাবডোমেইন আছে, 10টা ডাইরেক্টরিজ আছে, 10টা আইপি অ্যাড্রেস আছে, আর হচ্ছে আহ, কি বলে এটাকে, 10টা আদার্স অ্যাসেট আছে। এখন আপনি যদি এগুলা আগে থেকে আইডেন্টিফাই না করেন, এটা কি খুবই নর্মাল না? জিনিসগুলা আপনার 10টা থেকে 8টা আপনি হয় ধরলেন, 2টা ধরলেন না। এখন হতে পারে ওই জিনিসগুলাতে কিন্তু বাগ থেকে যেতে পারে। এজ এ বাগ হান্টার এই জিনিসগুলো খুবই ফ্রাস্ট্রেটিং হবে, যে আপনি যখন একটা টার্গেটকে ভালো মতো ম্যাপ না করে নেমে গেছেন, বাট ম্যাপ না করার কারণে আপনি বাগই পাইলেন না, কারণ আপনি জানেন না অ্যাসেট গুলা কি কি আছে। আর অন্যজন ভালো মতো ম্যাপিং করে সে নামতেছে বিদায় সে জানে যে আমার কাছে টার্গেট স্কোপ কি কি আছে, আমার কাছে সাবডোমেইন কতগুলো আছে, ডাইরেক্টরিজ কতগুলো আছে, এই আর কি। তো আজকের জিনিসটা শুধু থিওরিটিক্যাল হবে এমন না, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, থিওরিটিক্যালও শিখবো। সো
এখানে যেটা বলতেছিলাম যে পারপস হচ্ছে আমরা আমাদের অ্যাটাক সার্ফেসটাকে বড় করব, অ্যাটাক সার্ফেসটাকে বড় করে ওই সার্ফেসের উপর বেস করে ভালনারেবিলিটিস গুলো আইডেন্টিফাই করে দেন হচ্ছে ওগুলো আমরা এক্সপ্লয়েট করব। টাইপ কি কি, প্যাসিভ আর হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ আর অ্যাক্টিভ এর মধ্যে মেবি ডিফারেন্স আমরা সবাই জানি, কেউ জানি না এমন কেউ কি আছে? তো ইন্টারাক্ট করতে হবে, ইন্টারাক্ট না করলে আমার টাফ হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো বুঝতে লাগবে আপনাদের। কারণ ভাই, আমি রেকন রেকন ছাড়া আপনারা বাগ হান্টিং করতে পারবেন না বা পেন টেস্টিং করতে পারবেন না, করলেও পাবেন না। তো রেকনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেটা বলতেছিলাম। আচ্ছা, না এক্সপ্লেন করবো আমি, আপনাদের আমি পার্সোনাল জিনিসটা জানতে চাচ্ছি না, কারণ পরবর্তী স্লাইডে আমি নিয়ে আসছি। তো এটা নিয়ে আর কিছু নাই। আচ্ছা, যেটা হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমি নর্মালি প্যাসিভ আর অ্যাক্টিভ এর মধ্যে ডিফারেন্স জানতে চাচ্ছি। মানে হচ্ছে আমরা ইংলিশে পড়েছি না প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস, মনে আছে আমাদের? তো জি রেকনেরও ভাইয়া। হচ্ছে প্যাসিভ এবং অ্যাক্টিভ আছে। প্যাসিভ জিনিসটা কি? আমরা আমাদের টার্গেটের সাথে কোনো রকম ডাইরেক্ট ইন্টারাকশন করব না। মানে হচ্ছে আমরা ওসিন্ট করেছিলাম না, ওসিন্ট, আপনাদের মনে আছে? ওসিন্টের থ্রুতে আমরা যত রকমের ইনফরমেশন ওপেন সোর্সে পাবো সবগুলো আমরা গ্যাদার করব। আর অ্যাক্টিভ রেকনে কি হয়, আমরা ডাইরেক্ট হিট করি, আমাদের যেই টার্গেটটা আছে ওকে হিট করি, ওকে স্ক্যান করি, ওর উপর অ্যাটাক চালাই, ব্রুট ফোর্স করি, বিভিন্ন জিনিস পারফর্ম করে আমরা হচ্ছে ওর থেকে যতগুলো ইনফরমেশন বের করতে পারি আমরা নিয়ে আসি। এখন এটার কিছু জিনিস আছে আমাদের জানতে হবে। এটা ডিটেক্টেবিলিটি মানে কি? মানে হচ্ছে আমাকে ডিটেক্ট করা পসিবল কিনা, বা এজ এ হ্যাকার সে আমাকে জানতে পারবে নাকি যে আমি তার উপরে অ্যাটাক করতেছি। প্যাসিভ রিকনে সে কিছুই জানতে পারবে না, কারণ আমি তার উপর তো ডিরেক্ট অ্যাটাক করতেই আছি না। বাট অ্যাক্টিভ রেকনে সে কিন্তু জানবে, কারণ তার অবশ্যই একটা ফায়ারওয়াল বসানো আছে ওয়েবসাইটে, বা ওয়েবসাইটে যে আমরা অ্যাক্সেস করতেছি এটার একটা লগ আছে, তাই না? ওই লগ যদি সে পড়ে বা হচ্ছে চেক করে, অবশ্যই জানতে পারবে যেখানে কন্টিনিউয়াসলি ট্রাফিক আসতেছে আমাদের এখানে। তো এখানে কিছু প্রাইমারি মেথড আছে, যেমন সার্চ ইঞ্জিন আছে, পাবলিক রেকর্ড, সোশ্যাল মিডিয়া। আর অ্যাক্টিভ রেকর্ডের ক্ষেত্রে হচ্ছে কোড স্ক্যানিং, বিভিন্ন রকমের ভালনারেবিলিটি স্ক্যানিং, এগুলা। এক্সাম্পল হচ্ছে গুগল ডকিং, শোডান, অ্যাক্টিভ আর্কাইভ, ঠিক আছে, সরি archive.org। আর অ্যাক্টিভ রেকর্ডের ক্ষেত্রে নেসাস আছে, নিকটো আছে, এনম্যাপ স্ক্যান আছে, বিভিন্ন রকমের ডাইরেক্টরি ফাজিং আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এগুলোর মধ্যে আমরা খুব বেশি টাইম পাস করবো না, কারণ এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত আছি, ঠিক আছে। এগুলো জাস্ট আমরা দেখে যাবো, যেটা কারণ এগুলো আমাদের রেকনের পার্ট। এখানে গুগল ডকিং সম্পর্কে অলরেডি আমরা জানি, বিভিন্ন অ্যাডভান্স গুগল কুয়েরির মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন বের করতে পারি। যেমন হচ্ছে site.example.com, এখানে যদি হচ্ছে এটা ইউজ করে আমরা সাবডোমেইন বা ওই সাইট রিলেটেড বিভিন্ন রকমের পেজ আমাদের সামনে আসবে, ফাইল টাইপ। মনে করেন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে মজা পাবেন। আচ্ছা, এখানে আমরা লিখি hacker1.com, এটার সাথে তো সবাই পরিচিত হয়েছেন লাস্ট ক্লাসে, তাই না? জি ভাইয়া। এখন এই হ্যাকার ওয়ান রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে, এখানে আমার হ্যাকার ওয়ান আসতেছে, এখানে তাদের টুইটার আসতেছে, এখানে আরেকজন হ্যাকার ওয়ান নিয়ে পোস্ট করছে, এখানে এই জিনিসগুলো কি আমার দরকার আছে? দরকার কিন্তু নাই। সো আমি যদি এখানে হ্যাকার ওয়ানে দেই, শুধুমাত্র আমার, ও সরি, এক্সাম্পল উঠে আছে, hacker1.com। দেখেন এখানে কিন্তু কি আর এক্সট্রা কিছু আছে?
তো তখন কিন্তু আপনি এখান থেকে শুধুমাত্র হ্যাকার ওয়ানের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ইজিলি খুঁজে বের করতে পারবেন। প্লাস আমি যদি এখন হ্যাকার ওয়ানের বিভিন্ন এক্সএমএল ফাইল সম্পর্কে জানতে চাই, তাহলে আমার কি ডকটা অ্যাড করতে হবে? এটার সাথে আমি ফাইল টাইপ ডকটা অ্যাড করে দিব। একই সাথে ফাইল টাইপ এক্সএমএল। এই যে দেখেন, এখানে কিন্তু আমার সাইড ম্যাপ ডট এক্সএমএল ফাইলটা কিন্তু আমি এখানে রিড করতে পারতেছি। তো এইখানে তার যত রকমের পেজ ছিল এটার আন্ডারে, এটা কিন্তু আমরা দেখতে পারতেছিলাম। ঠিক আছে, দেখতেছিলেন? এখন কথার কথা, আমরা যদি এইভাবে আমার টার্গেটের বিভিন্ন রকমের ফাইল বের করতে পারি, ফাইল ডাউনলোড করতে পারি যেগুলো এক্সপোজড অবস্থায় আছে, এটা কি আমার জন্য অ্যাডভান্টেজ দিবে কি দিবে না? দেন ইন ইউআরএল অ্যাডমিন, এটা দিয়ে কি কাজ হয় বলেন দেখি। এটা আমি আপনাদের দেখাইছিলাম, এই দুইটার কাজই দেখাইছিলাম আপনাদের ওসিন্টের ক্লাসে। এটা দিয়ে কি কাজ হয় বলেন দেখি। হ্যাঁ, আর এইটা দিয়ে? হ্যাঁ, ইন্ডেক্স পেজটা আমরা ডিরেক্ট হচ্ছে অ্যাক্সেস করতে পারি। অনেক সময় এখানে অনেক রকমের ফাইল আর ডিরেক্টলি এক্সপোজ করা থাকে, বিভিন্ন ডাইরেক্টরি এক্সপোজ করা থাকে, তো এগুলো আন্ডারে আমরা ধীরে ধীরে সবই দেখতে পারি। তো এগুলো নিয়ে খুব বেশি আমরা আহ আগাবো না, কারণ এগুলো সম্পর্কে আমরা জানি যেহেতু। এখন ওই আপনাদের আরো যে জিনিসগুলো জানতে হবে, গিটহাব ডট এর নাম কি আপনারা শুনছেন কখনো? জি ভাইয়া। গিটহাব যদি ডকিং সম্পর্কে শুনে থাকেন, অবশ্যই আপনাদের আইডিয়া আছে, কারণ গুগল ডকিং এ যেভাবে আমরা ইনফরমেশন গুলো বের করে থাকি, আমাদের যেই ডেভেলপার আছে ওরা কিন্তু আমার কোড গুলো হচ্ছে গিটহাবে পুশ করে থাকে, তাই না? তখন গিটহাব ডকিং করেও আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদার করতে পারি। যেমন হচ্ছে এখানে আমার বেশ কিছু গিটহাব ডর্ক আছে, গুগল ডকিং এর মতোই আমরা হচ্ছে গিটহাবে গিয়ে সার্চ করে করে বিভিন্ন ইনফরমেশন গুলো বের করতে পারি। তো এখানে যদি বিভিন্ন এক্সপোজড এপিআই কি থাকে বা ডাটাবেস ইউজার নেম বা পাসওয়ার্ড আমাদের কাছে থাকে, এই ফাইলটা সম্পর্কে তো মেবি আপনারা সবাই জানেন, ডট ইএনবি ফাইল। এই এনভায়রনমেন্টাল ফাইলে হচ্ছে বিভিন্ন রকমের ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড বা কনফিগারেশন ফাইল, কনফিগারেশন রিলেটেড ইনফরমেশন থাকে। তো এই ডট ইএনবি ফাইল যদি এক্সপোজড অবস্থায় থাকে আমাদের কোনো ওয়েবসাইটে, আমরা কিন্তু এটাকে বাগ হিসাবে রিপোর্ট করতে পারি। ঠিক আছে, পেন টেস্টিং এ তো মাস্ট। আর যদি বাগ হান্টিং প্ল্যাটফর্মেও যদি আমরা হচ্ছে হান্টিং করতে থাকি, যদি ডট ইএনবি আর ডাইরেক্টরির ক্ষেত্রে ধরে নেন হচ্ছে এখানে জাস্ট এক্সাম্পল ডট ইএনবি এরকম একটা আছে, তো ওইখানে আপনি ওই ফোল্ডার যদি এক্সপোজড অবস্থায় আপনার এনভায়রনমেন্টাল ফাইলটা পান, তো এটা হচ্ছে আপনারা রিপোর্ট করতে পারবেন। সো গিটহাব ডকিং সম্পর্কে তো আমরা জানলাম, সেম শোডান ডকিং সম্পর্কেও আমাদের জানা উচিত, কারণ কোম্পানি রিলেটেড বিভিন্ন আইওটি ডিভাইস থাকে। আর শোডান আমাদের কি করে মনে আছে নাকি ভুলে গেছে? হ্যাঁ, ক্যামেরা না, সব সব ধরনের ইন্টারনেট কানেক্টেড ডিভাইস বা আইওটি ডিভাইস আমাদের কম্প্রোমাইজ করতে বা হচ্ছে ওগুলার উপর আমরা ইয়ে করতে সাহায্য করে। তো এখানে বিভিন্ন শোডানেরও বিভিন্ন রকমের ডর্ক আছে, এই ডর্ক গুলো ইউজ করে আমরা অনেক ইনফরমেশন বের করতে পারি বিভিন্ন ওয়েবসাইট রিলেটেড। ঠিক আছে, এখানে জাস্ট আমরা কোম্পানি নেমটা বসাই দিব। আর এখানে একটা প্রো টিপ আছে, যে আমরা হচ্ছে কম্বাইন করে নিব ফিল্টার, বিভিন্ন ফিল্টার কম্বাইন করে নিব, যেমন কান্ট্রি, পোর্ট, প্রোডাক্ট, অর্গানাইজেশন, বিভিন্ন আদার্স জিনিস। ঠিক আছে, ওকে। সো দেন হচ্ছে হুইস লুকআপ। হ্যাঁ, হুইস লুকআপ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের ডোমেইনের বিভিন্ন রেজিস্ট্রেশন ডাটা বা ওনার কে, রেজিস্টার কে, ক্রিয়েশন কার থ্রুতে হয়েছিল, এই জিনিসগুলো আমরা হুইস লুকআপের থ্রুতে জানতে পারি। একটা কমান্ড আছে, কমান্ড গুলো কিভাবে ইউজ করতে হয় লিখি, হুইস hackerone.com। এখানে এখানে অনেক ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি না, ডোমেইনের রেজিস্ট্রেশন আইডি কি,
রেজিস্ট্রেশন হুইচ সার্ভার কোনটা, দেন হচ্ছে রেজিস্টার ইউআরএল, ক্রিয়েশন ডেট, দেন হচ্ছে রেজিস্টার আইডি, প্লাস হচ্ছে রেজিস্টার কন্টাক্ট ফোন নাম্বার, ঠিক আছে, নেম সার্ভার, দেন হচ্ছে আদার্স অনেক ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো জাস্ট বেসিক, এগুলো আমাদের পেন টেস্টিং এ ওইভাবে আহামরি লাগে তা না, এই জন্য হালকা জাস্ট দেখাই নিলাম। এখন আসছি আমাদের ইম্পর্টেন্ট যেই জিনিসটার জায়গাটা, সাবডোমেইন এনুমারেশন। বলেন দেখি সাবডোমেইন এনুমারেশনটা কি, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। এনিওয়ান? ভাইয়া ঠিক মনে পড়ছে না আর কি। আচ্ছা, সাবডোমেইন এনুমারেশন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের বা আমাদের টার্গেট অ্যাপ্লিকেশনের যত ধরনের সাবডোমেইন আছে এগুলো আমরা খুঁজে বের করব, ঠিক আছে। হিডেন এন্ড ফরগটেন সাবডোমেইনস। এখন মনে করেন আমরা একটা কাজ করি, একটা টার্গেট বেছে নিই, হ্যাঁ ঠিক ভাই, আছে। এটা মনে পড়েছে আর কি। হ্যাঁ, যেমন মনে করেন daraz.com থাকলে দারাজের আগে থাকতে পারতো, যেমন admin.daraz.com, user.daraz.com, এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা, বাকগ্রাউন্ড এই যাই আজকে আপনাদের কালকে বাকগ্রাউন্ড দেখানো হয়নি, সো বাকগ্রাউন্ডটাতেই দেখানো হয়েছিল আই গেস। আমরা একটা টার্গেট চুজ করে ওইটার উপর কাজ করি। বার্ব সুইট ইনস্টলেশন বাকি ছিল কার কার, নাকি সবাই করেছেন? ইনস্টল করেছি, কিন্তু আপনার যে এইচটিটিপি যে বার্ব এই সাইটটা লোড করাতে পারতেছি না। কেন প্রক্সিটা আমি, করছি কিন্তু আপনি কি, আপনাকে কি বলে দিছিলাম না আমি যে হচ্ছে কেন এটা হচ্ছে না? হ্যাঁ, ওটাও করেছি কিন্তু হয়নি আর কি। হয়নি? আচ্ছা, ক্লাসের শেষে আমি দেখাই দিব, না সমস্যা নেই। ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমরা আগে একটা টার্গেট চুজ করি আজকে। একটা জিনিস মনে রাখতে হবে, টার্গেট আমরা চুজ করব কি আমাদের স্কিলের সাথে রিলেটেড, এমন টার্গেট আমরা চুজ করব। সো আমরা এখানে ভালনারেবিলিটি ডিসক্লোজার একটা নিতে পারি, বা বাগ বাউন্টি প্ল্যাটফর্মও আমরা নিতে পারি আমাদের স্কিলের উপর বেস্ট করে। সো কোনটা নেওয়া যায়? Okay, এইখানে আমরা একটা ওয়েবসাইট নিয়ে নিই, শাইন। ওকে, এখন যেটা বলতেছিলাম, আচ্ছা আজানটা দেখে, হ্যাঁ, আমরা একটা মিনিট একটু পজ করি, আজানটা শেষ হোক তারপর আবার শুরু করতেছি। হ্যাঁ ভাই, প্লিজ 3 মিনিট। 3 মিনিট।
ওকে, আমরা এগেইন শুরু করতেছি। আমরা কোথায় ছিলাম? আমরা একটা টার্গেট চুজ করেছি, যেটার নাম কি? chime.com। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার সাবডোমেইন এনুমারেশনের প্রয়োজন কেন? মানে হচ্ছে আমার আগে জানতে হবে যে আমার এইখানে এই ওয়েবসাইটের আন্ডারে শুধুমাত্র আমার মেইন ডোমেইন ছাড়াও আরো কি কি সাবডোমেইন আছে। আমার হতেই পারে আমার এখানে কোনো বাগ নাই, যেমন এইটাই একটা সাবডোমেইন www.chime.com, এটা একটা সাবডোমেইন না? এখন হতে পারে এখানে কোনো ধরনের বাগ নাই, আর থাকলেও আমি এক্সপ্লয়েট করতে পারিনি, আমার স্কিল সেটের সাথে যাচ্ছে না, বা এইখানের সিকিউরিটিটা খুব হাই। এখন এইখানে যদি admin.chime.com এ একটা অ্যাডমিন পোর্টাল পাওয়া যায়, এটা কি আমাদের জন্য ভালো কিছু হবে না খারাপ হবে? বা আমাদের কি স্প্রেড হইলো অ্যাটাক সারফেসটা, নাকি ছোট হইলো? বলেন দেখি। স্প্রেড হইলো। হ্যাঁ, এখন কারণ অ্যাডমিন প্যানেল পাচ্ছি মানেই আমি একটা ওইখানে ব্রুট ফোর্স করতে পারতেছি। আমি হচ্ছে ওই লগ ইন ক্রেডেনশিয়াল গুলোর যেই লিক থাকে ওইগুলো বের করে ঘাটাঘাটি করে দেখতে পারতেছি কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইন করা যায় কিনা, এই জিনিসগুলো আমি পাচ্ছি। দেন এখানে যদি থাকে api.chime.com, হতে পারে এখানে আরো কিছু থাকতে পারে। এইখানে যদি store.chime.com থাকতে পারে, তাহলে এখানে আরো কিছু থাকতে পারে। তো যেটা বলতেছিলাম, সাবডোমেইন এনুমারেশন কেন ইম্পর্টেন্ট? কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যতগুলো দেখছি, মানে আমার আজ পর্যন্ত আমি যতগুলো বাগ ফাইন্ড করেছি এর 95% ছিল সাবডোমেইনে। মেইন ডোমেইনে বাগ পাওয়া অলমোস্ট মানে খুবই হার্ডার। কারণ কি এইখানে ভাই ওরা জানতেছে এটা মানুষ দেখতেছে, প্লাস হচ্ছে আদার্স, আর সবচেয়ে বড় কথা মেইন ডোমেইনে ফাংশনালিটিস ওইভাবে থাকে না। ঠিক আছে, তো ফাংশনালিটিস গুলো বিভিন্ন ফাংশন ওয়াইজ বা কাজের ওয়াইজ ওরা আলাদা আলাদা করে ফেলে। তো এই জন্য আমাদের এই সারফেসটা, অ্যাটাক সারফেসটাকে বড় করার জন্য, বা আমাদের অ্যাকচুয়ালি সব অ্যাসেট গুলোই তো আমার ঘাটায় দেখতে হবে, তাই না? আমার যদি ভালনারেবিলিটিস এর মানে বের করতে হয়, ধরে নেন আপনি একটা বাসায় ঢুকলেন যেখানে হচ্ছে আমরা ফরেনসিক করে আসছি, ফরেনসিক ইনভেস্টিগেশনের জন্য। এখন আপনি মনে করেন সব ফাইলস গুলো চেকই করলেন না। অলমোস্ট আমার 1000 ফাইল ছিল, 1000-এর মধ্যে আমি 400 ফাইল দেখে এসে পড়লাম, বাকি 600 ফাইল আমি আনটাচড করলাম না। এখন আমার কি অ্যাকচুয়াল তাইলে ফরেনসিক হইলো, ফরেনসিক করা বা ইনভেস্টিগেশন করা? না ভাইয়া। তো হতেই পারে হচ্ছে যে আপনি অ্যাকচুয়াল জিনিসটা পাইলেনই না, বা হচ্ছে অ্যাকচুয়াল অপরাধীর যে ট্রেসটা আছে ওইটার থেকে আপনি দূরে থেকে এসে বললেন। এই সেম জিনিসটাই মানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল বাগ যদি আমাদের ফাইন্ড করতে হয়, মানে আমাদের বাগ হান্টিং এর পারপাস কি? বাগ হান্টিং এর পারপাসটা এস পসিবল বাগ বের করা, এগুলাকে রিপোর্ট করা, এবং ওই অনুযায়ী একটা প্রফিট করা বা রিওয়ার্ড পাওয়া, তাই না? তাই নাকি, বলেন দেখি। না ভাইয়া, শুধু এটাই না। তাহলে কি বলেন শুনি, তাহলে বাগ হান্টিং এর তাহলে অন্য কি রিজন আছে? এটা আমি যখন হান্টিং করবো আমার কাছে একটা রিজন আছে, বা যাদেরটা করবো তাদেরটা অন্য রিজন আছে আর কি। এরকম বলেন শুনি আপনার রিজনটা কি। করতে পারবো বা হান্টিং করে, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, এখন আপনি চিন্তা করেন এই chime.com, এটা আপনিও দেখতে পারতেছেন, বা বাকি 10টা হান্টার আছে ওরাও দেখতে পারতেছে, তাই না? এখন চিন্তা করেন আপনি store.com এটার অ্যাক্সেস পাইছেন, বাট বাকি 9 জন পান নাই। এটা হিউজ একটা অ্যাডভান্টেজ আপনাকে দিবে তখন। কারণ কি, আপনি এমন এমন ডেপথে যাইতে পারতেছেন ওয়েবসাইটে যেটা বাকি 10 জন পারতেছে না। এই জন্য রেকন অ্যাসিস্ট এত ইম্পর্টেন্ট। মানে আপনি রেকন যত ভালো করতে পারবেন, আপনার বাগ হান্টিং এর বাগ পাওয়ার চান্স তত বাড়বে। পেনিট্রেশন টেস্টিং এও হচ্ছে আপনি তত বেশি ভালনারেবিলিটিস আইডেন্টিফাই করতে পারবেন। আরেকটার মেইন রিজন হচ্ছে, আপনি ধরেন এজ এ পেন টেস্টার ওয়েবসাইটে সবখানে যাইতে পারলেন না, বাট আপনার অপোনেন্ট হ্যাকার যাইতে পারলো। তো আপনার কোম্পানিকে যদি সে যদি শেষ করে দেয়, আপনাকে তো কোম্পানির রেখে লাভ নাই, লাভ আছে কি? সো কোম্পানি আপনাকে রাখছে এই জন্য যাতে হচ্ছে আপনি
ভালনারেবিলিটিস গুলো আইডেন্টিফাই করে ওগুলোকে মিটিগেট করার জন্য ওদেরকে সাজেস্ট করতে পারেন। বাট আপনি যদি অ্যাক্সেসই না করতে পারেন ওভারঅল সব জায়গাগুলো, তখন কিন্তু আপনাকে দিয়ে আলটিমেটলি লাভ হবে না। যেটা বলতেছিলাম, তো এখানে কিছু টুলস আছে। এই টুলস গুলো হচ্ছে সাবফাইন্ডার, চাওস, এমাস, সার্চ ডট এসএইচ। এগুলো আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো। আর আমাদের ইউজ কেস কি, ফাইন্ডিং বা স্টেজিং এনভায়রনমেন্টস, আমাদের ওভারঅল হচ্ছে আমাদের মানে এক্সপ্লেন করা আমাদের টার্গেট থাকে। আচ্ছা, অ্যাক্টিভ সরি আর্কাইভ রেকর্ড, এই জিনিসটা সম্পর্কে মেবি আমি আপনাদের এর আগে দেখাইছি অর দেখাই নাই। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি এর সাথে পরিচিত আছেন অন নাই? কারণ আমার মনে আসতেছে না আমি ওসিনটা এটা কি দেখাইছিলাম কিনা। না, দেখান না এই মনে হয় ভাইয়া। archive.org ওয়েবসাইট দুটো দেখান নাই ভাইয়া। আচ্ছা, দেখি তাহলে জিনিসটা কি। আমি যেটা বলতেছিলাম, ইন্টারনেটে সব জিনিসই পাওয়া যায়, ঠিক আছে। এখন মনে করেন ওয়েব আর্কাইভ, ওয়েব মেশিন আপনাদেরকে আমি দেখাই নাই। আচ্ছা, আমার সেদিনকে মেবি তো এটা আমাদের হালকা একটু টাচ দিছিলেন আর কি, একটা ক্লাস আর কি। ওয়ার্কস এলআই স্ট্যাটাস, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ডিসকানেক্ট করে নিই, কারণ আমার যতদিন এতক্ষণ কিন্তু সে আমাকে ব্লক করে রাখছিল। এখন আমি এখানে আমার chime.com-টাই দেখি। দেখতে পাচ্ছেন? বলেন দেখি, এই হিট ম্যাপ গুলা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, জি। এখন ধরে নেন এটা ডেভেলপ হয়েছে কত সালে, 1998 সালে, 1999 সালে। ওই টাইমে ওইটার সারফেসে এমন কিছু শো করতো যেটা দিয়ে হচ্ছে ইজিলি এটা কম্প্রোমাইজ করা পসিবল। বা মনে করেন কোন এপিআই কি বা কোন এমন কোন ইউআরএল যেটা হচ্ছে তখনকার টাইমে এক্সপোজ অবস্থায় ছিল বা ইন্টারনেটে এক্সপোজ হয়ে গেছে, এইটার অ্যাক্সেস যদি আপনি পান তাহলে হতে পারে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এইটা archive.com-টা আমাদেরকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয়, বাট আমরা এজ এ পেনিট্রেশন টেস্টার বা বাগ হান্টার আমরা ইউজ করে থাকি ওয়েব ইউআরএলস। আচ্ছা, দেখাই কিভাবে। চলেন, এগুলো যদিও অনেক টাইম নেয়, এই টাইমের মধ্যে আমরা অন্য জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি, একটু জোরে বলতে হবে। আমি কি শুনতে পাচ্ছি না, ওর বাকিরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, আমি তো ফ্রাইডেতে নিতে চাইছিলাম, আপনাদের তো এক্সাম ছিল। এখন ফ্রাইডে নিতে পারলে আমার জন্য বেটার হইতো, বাট এখন যদি আপনাদের এক্সাম।
কারণ আজকে আমার নিজেরও একটু কাজ ছিল, তো আপনাদের কথা চিন্তা করেই আজকে নেওয়া হচ্ছে আর কি, যেহেতু আপনাদের আজকে এক্সাম ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ওয়েব ইউআরএলস এখানে দেখেন আমাকে এমন কিছু লিংক এনে দিচ্ছে, যেই লিঙ্ক গুলা এজ এ নর্মাল বা বিগিনার হিসেবে আমি দেখতে পারা উচিত না, তাই না? দেখেন দেখি এগুলা কি কোনোটা জি ভাইয়া। ওপেন করা যায় এইখানে। এটা তো টাইম নিচ্ছে, কারণ এটা একটু ভালোই টাইম নিবে, শেষ হবে, শেষ হওয়ার পরে আমি ওভারঅল আউটপুটটা দেখতে পারবো। তো এইখানে এই ওয়েবে কিউআরএলস এর এই যে লিঙ্ক গুলো আছে বা এই যে দেখেন, এটা কিন্তু একটা পুরো ওয়েবসাইটের একটা যখন অ্যাক্সেস করতেছিল কেউ, bug.cgi, ঠিক আছে, তখন কিন্তু এই ওয়েবসাইটটা মানে এই লিঙ্কটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মানে এটা তো এইগুলো হচ্ছে এক্সপোজড আকারে আমাদের ওয়েবসাইটে থাকে, বিভিন্ন রকমের লিঙ্কস থাকে, এপিআই কি থাকে, অনেক সময় দেখা যায় এগুলোর সাথে ইউজার নেম পাসওয়ার্ডও থাকে, ঠিক আছে। আমাদের অনেক ইউআরএল কিন্তু আছে যে হচ্ছে আমাদের উপরে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড রিফ্লেক্ট করে, তাই না, যখন হচ্ছে আমরা এন্টার করি, বা হচ্ছে ইন্টারনালিও রিফ্লেক্ট করে, তো ওই জিনিসগুলোই হচ্ছে আমাকে এখানে দেখায়। তো ওয়েবে কিউআরএলস আর ওয়ে মোর আরেকটা আহ, জিনিস আছে, যেটা হচ্ছে ওয়ে মোর। আপনারা দুইটাই ইউজ করতে পারেন, বেটার হয় ওয়ে মোর আর হচ্ছে ওয়েবে কিউআরএলসটা কম্বাইন করে ইউজ করলে। তো ওভারঅল আপনার সব ধরনের ডাটা আপনি ফেস করবেন, ঠিক আছে। এটা তো হেভি টাইম নিতেছে। ওয়েবে কিউআরএলস এই দেখেন, এটা হচ্ছে একটা কমান্ড, ঠিক আছে। এখানে হচ্ছে জাস্ট এটা একটা টার্গেট, সেম জিনিসটা আমরা করি চাইমের জন্য। chime.km। এইখানে হচ্ছে আমরা ওয়েবে অনলি টিএক্সটি তে হচ্ছে আউটপুট হিসেবে ফাইলগুলো রাখতেছি। তার মানে কি, আমার এখানে এইভাবে কন্টিনিউয়াসলি টার্মিনালের সামনে বসে থাকার কিন্তু দরকার নাই। এটা যখন হচ্ছে আমার ওয়েবে টেক্সটে আসবে তখন আমি এটা ঘাটায় দেখবো, এটা কারণ এগুলো অনেক বড় ফাইল হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। আর এখান থেকে আমরা ভিজুয়াল করতে পারি, ঠিক আছে। এখন মনে করেন একটা ওয়েবসাইট 5 বছর আগে বা 10 বছর আগে কেমন ছিল, বা ওইখানে কোনো ধরনের ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন ছিল নাকি, ওইটাকে কিভাবে মডিফাই করা হয়েছে, এই সব ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাইতে পারি। এবং একটা ওয়েবসাইটের ওভারভিউ আমাদের আসতে পারে, দেখেন, ঠিক আছে। এবং ডেট ওয়াইজ কয়বার মডিফাই করা হয়েছে এই জিনিসটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দেখেন তখন কিন্তু এটা এরকম ছিল, মানে কি এখনকার থেকে বেশ কিছুটা ডিফারেন্ট। এখনকার ইন্টারফেস আর তখন আর ইন্টারফেস ইন্টারফেস কিন্তু সেম না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, এখন আমাদের ওয়েবে ইউআরএলস এর কাজটাকে আমরা বুঝতে পারছি সবাই। জি ভাইয়া, ওয়েব বুঝতে পারছি। মানে এর ব্যাকে মানে পূর্বে কিরকম অবস্থায় ছিল, কবে কি চেঞ্জেস হয়েছে, এগুলো আর কি হয়েছিল আর কি। শুধু এগুলো শুধু দেখানো যায়। পূর্বে না, লাইক ওভারঅল আপনার যত লিঙ্ক এই ওয়েবসাইট রিলেটেড বা যে কোনো ওয়েবসাইট রিলেটেড যত এক্সপোজড লিঙ্ক আছে, সব হচ্ছে আমরা ওয়েবে কিউআরএলস এর মধ্যে পাবো। ওইটার মধ্যে আমাদের ক্রেডেনশিয়াল থাকতে পারে, এপিআই কি থাকতে পারে। এক সময় তো আমি দেখছিলাম একটার মধ্যে কুকিও ছিল, এবং আপনার ওয়েবসাইটটা এমন ভাবে যদি ডেভেলপ করা থাকে, মনে করেন কুকি কখনোই এক্সপায়ার হবে না। অনেক সময় ডেভেলপারের ভুলে কিন্তু এমন এমন ভাবে কনফিগার করা থাকে যে কুকি এক্সপায়ার হয় না, তখন ওই সেম কুকি দিয়ে আপনি কিন্তু পুরো অ্যাকাউন্টে টেক ওভার করতে পারবেন। তো এই ছিল আর কি ওয়েব কিউআরএলস এর যে জিনিসগুলা। এটা দিয়ে আপনি এন্ড পয়েন্ট, ওল্ড এন্ড পয়েন্ট, দেখেন এরপর আপনি এন্ড পয়েন্টও ম্যাপিং করতে পারবেন, ঠিক আছে। মনে করেন আপনি একটা ওয়েবসাইটের এন্ড পয়েন্ট কি কি আছে, প্যারামিটার কি কি, যেমন দেখেন এটা কিন্তু একটা প্যারামিটার, প্রোডাক্ট ইকুয়াল, এখানে কিন্তু আমরা তাইলে বিভিন্ন প্যারামিটার ওয়াইজ যেমন এক্সেসেস থেকে শুরু করে আদার্স যেসব ভালনারেবিলিটিস গুলো আছে ওগুলো টেস্ট করে দেখতে পারি। আমি কিন্তু পেয়ে গেলাম যেখানে এই প্যারামিটারটা ইউজ করা হয়েছে, বা এইখানে হচ্ছে এই ডাইরেক্টরি গুলা ছিল,
বা হয়তো এখনো আছে, যেগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারতাম না, ঠিক না? কারণ হইতেই পারে আপনি ডাইরেক্টরি ব্রুট ফোর্স করতেছেন, ডাইরেক্টরি ব্রুট ফোর্সে এগুলো আসে নাই, কারণ আপনার ডাইরেক্টরি ব্রুট ফোর্সের যে ওয়ার্ড লিস্ট আপনি ইউজ করেছেন ওই ওয়ার্ড লিস্টে হচ্ছে এই ওয়ার্ডটা ছিলই না। তো এটা আপনার হিউজ একটা অ্যাডভান্টেজ দেয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি যাই, আচ্ছা এসএসএল টিএলএস এর ইনফো গ্যাদারিং, এটা আসলে খুব বেশি দরকার নাই, এটা পেন টেস্টিং এর সময় আপনাদের লাগে। এই এসএসএল স্ক্যান দিয়ে আপনি হচ্ছে সেম কমান্ড দিয়ে করতে পারবেন। আর এসএসএল ল্যাবস হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনি আপনার ডোমেইনে সার্চ করলে ইনফরমেশন পাবেন, যেটা এ প্লাস ক্যাটাগরিতে আছে নাকি কোনো এসএসএল সার্টিফিকেশন ইস্যু আছে বা এসএসএল সার্টিফিকেট এক্সপায়ার হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আপনি হচ্ছে এখান থেকে ইনফরমেশন গুলো বের করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে স্ক্যানিং সম্পর্কে আমরা জানবো। একটা ওয়েবসাইটকে আমরা স্ক্যান করি, বারবার যে বলছি স্ক্যান করি, স্ক্যান করার পারপাসটা আমাদের কি? স্ক্যান করে আমরা বিভিন্ন লাইভ হোস্ট, ওপেন পোর্টস বা সার্ভিসেস এবং হচ্ছে অন্যান্য অপারেটিং সিস্টেম ইনফো সম্পর্কে আমরা জানতে পারি একটি টার্গেটের। এখন এটা কি ধরনের হতে পারে? হতে পারে এটা পোর্ট স্ক্যানিং, যেটা আমরা বিভিন্ন রকম ওপেন পোর্ট বা ক্লোজ পোর্ট সম্পর্কে আইডেন্টিফাই করতে পারি। নেটওয়ার্ক স্ক্যানিং হতে পারে, যে বিভিন্ন অ্যাক্টিভ ডিভাইস থাকে ওই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারি। বিভিন্ন ভালনারেবিলিটি স্ক্যানিং, যেটা দিয়ে হচ্ছে আমরা নিউক্লিয়াই, অ্যাকুয়েন্টিক মেসাজ, এগুলা দিয়ে আমরা ডিরেক্ট টার্গেটটাকে স্ক্যান করতে পারি। ও হচ্ছে আমাকে ডিরেক্ট ভালনারেবিলিটিস গুলা বের করে দেয়, ওইখান থেকে আমার টেস্ট করে দেখা লাগে যেগুলো আদৌ এক্সপ্লয়েট করা যায় কিনা, নাকি ফলস পজিটিভ কিনা। ঠিক আছে, আপনাদের সাথে আমি এখন যে ক্লাস নিতেছি আপনাদের দেখাইতে পারলে আমার ভালো লাগতো, যে আমার পাশের পিসিতেই আরেকটা পিসিতে আমি স্ক্যানে ফেলায় রাখছি অ্যাকুয়েন্টিক্সে, যে ওইখানে হচ্ছে একটা আইডেন মানে হচ্ছে দুইটা সাবডোমেইন এট এ টাইমে আমি দিয়ে রাখছি, এবং একটার মধ্যে আসছে হচ্ছে কয়টা, 17টা, আর একটার মধ্যে আসছে হচ্ছে 23টা। তো এগুলা একটু পরে আমি টেস্ট করে করে দেখবো যে এগুলা হচ্ছে আদৌ ফলস পজিটিভ না অরিজিনাল। তো এখানে কিন্তু আমার টাইমটা হিউজ ভাবে সেভ হইতেছে, তাই না? আচ্ছা, কমন টুলস যেটা বলতেছিলাম, এনম্যাপ, মাসক্যান, এগুলো হচ্ছে আপনার পোর্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। আর এই যে জিনিসগুলো আমার কনসেপ্টটা জানতে হবে এটার জন্য, এটা হচ্ছে টিসিপি ভার্সেস ইউডিপি, এটা হচ্ছে বিভিন্ন স্টেলথ স্ক্যানিং সম্পর্কে আমাদের জানা লাগবে। আচ্ছা, এরপরে এনুমারেশন। এনুমারেশন হচ্ছে অ্যাক্টিভ প্রসেস অফ গ্যাদারিং ইনফরমেশন অফ এনি নেটওয়ার্ক অর ইউজার অর যে কোনো কিছু, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার ইউজার নেম এনুমারেশন হতে পারে। বলেন দেখি ইউজার নেম এনুমারেশন আমরা কেন করব? লগ ইন ইউজারের জন্য আর কি। হ্যাঁ, ইউজার নেম এনুমারেশনটা যদি করে আমরা ইউজার নেম বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের যদি এখানে রেট লিমিট না থাকে, ওইখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড ব্রুট ফোর্স করে অ্যাকাউন্ট টেক ওভারের চান্স খুবই বেড়ে যায়। তো বিভিন্ন রকমের এনুমারেশন হতে পারে, এটা ইউজার নেম হতে পারে, নেটওয়ার্ক শেয়ার হতে পারে, বা বিভিন্ন রকমের সার্ভিস হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলা জন্য যে কমন টুলস আছে এটা হচ্ছে এনাম লিনাক্স, এনাম ফর লিনাক্স, আরপি ক্লায়েন্ট, আর এনএমএফ তো আমরা সবাই জানি এসএমবি ক্লায়েন্ট, ঠিক আছে? আর হচ্ছে যে প্রোটোকল গুলো ইউজ করে থাকি, এসএমবি আছে, দেন এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, বিভিন্ন জিনিসগুলো লাগে। এত ডিটেইল আপাতত আমরা জানবো না, এগুলো খুব বেশি ডিটেইলে গেলে আমাদের অনেক টাইম চলে যাবে। আচ্ছা, এখন আমরা ঢুকতেছি মানে একবারে প্র্যাকটিক্যাল কাজে। মানে হচ্ছে কি, আমরা আমাদের টার্গেটকে কিভাবে অ্যাপ্রোচ করব। কালকে আমরা শিখেছি কি কিভাবে আমরা টার্গেট চুজ করব, তাই না? জি। আর এখন আমরা কি শিখতেছি, যে টার্গেটকে কিভাবে অ্যাপ্রোচ করব। মানে আমার টার্গেটটাকে কিভাবে হচ্ছে আমরা টাচ করব, বা হচ্ছে কিভাবে শুরু করবো আসলে, যে আমরা টার্গেট তো পেয়ে গেছি, বাগ বের করতে হবে না? তো আমরা অ্যাপ্রোচটা আমার জানতে হবে। ফার্স্টে আমরা সারফেসটা ট্র্যাক করব, ডিসকভারিং সাবডোমেইন, ঠিক আছে? এরপরে সাবডোমেইন এনুমারেশন করব, ব্রুট ফোর্স করে, এটা প্যাসিভও হতে পারে, অ্যাক্টিভও হতে পারে, দুইটাই আমরা করব। দেন লাইভ সাবডোমেইন আমরা ডিটেকশন করব। কেন লাইভ সাবডোমেইন গুলো ডিটেকশন করব বলেন দেখি? এই ফলস পজিটিভের কারণে, যেটা আসলে আছে কিনা। হ্যাঁ, অনেকটা তাই কনসেপ্ট, বাট কথা হচ্ছে আমার মেইন রিজন হচ্ছে ডেড নাকি সাবডোমেইন গুলা যে আছে
এটা কি অ্যাক্টিভ না ডেড, এটা জানার জন্য আমরা হচ্ছে এইটা বের করে থাকি। কারণ মনে করেন হচ্ছে এখন মনে করেন সার্ভিস, একটা সাবডোমেইন সার্ভিসেই নেই, আপনি সাবডোমেইন স্ক্যান করে পাইলেন 1,000, এখন 1,000টা সাবডোমেইন যদি আপনি টেস্ট করতে যান আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা যদি আগে থেকে ডেট গুলো সরাই দিই তখন আমাদের বাগ ফাইন্ড করতে ইজি হবে। এরপরে আমাদের ভিজুয়াল ম্যাপিং। করে ফেলতে হবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, এরপরে ভিজুয়াল ম্যাপিং আমরা বিভিন্ন টুল ইউজ করে হচ্ছে স্ক্রিনশট নিতে পারি সাবডোমেন গুলো যেগুলো আদৌ অ্যাক্টিভ আছে কিনা, বা নিজেরাও কেটে দেখতে পারি যদি ভলিউম কম থাকে। দেন হচ্ছে ওয়ে ব্যাক ডাটা অ্যানালাইসিস। মানে কি, আমি যে ওয়ে ব্যাক ইউআরএল ইউজ করে যে ডাটাগুলো বের করেছি ওইগুলো আমার অ্যানালাইসিস করা জানতে হবে। দেখি তো কি কি আসছে। ওয়ে ব্যাক, দেখছেন এখানে কি একটা দুইটা জিনিস আছে বলেন দেখি। হিউজ হিউজ। এই যে দেখেন, এখানে কি কি প্লাগইন ইউজ হয়েছে প্লাস কি কি জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। জাভাস্ক্রিপ্ট ফাইল যে কত ইম্পর্টেন্ট এটা আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না। জাভাস্ক্রিপ্ট ফাইল রিড করে করে এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্ট গুলা পাওয়া যায়, বুঝছেন। এবং প্রায় সময় দেখা যায়, কারণ এগুলা যেহেতু আমাদের নর্মাল ইয়েতে থাকে না, ইন্টারফেসে থাকে না, তো সবাই মনে করে কি যে আমার ওইখানে কোনো ধরনের থ্রেট নাই, তো ওই এন্ড পয়েন্ট গুলা ম্যাক্সিমাম টাইমে প্রোটেকশন ছাড়া থাকে। যাবেন, ক্যাপচার করবেন, যা ইচ্ছা তা করবেন, ওয়েবসাইট শেষ করে দিবেন, এমন টাইপের অবস্থা। মানে আমি তো পার্সোনালি দেখেছি। তো দেখেন এখানে কি কি জিনিস আমরা পেলাম, চলেন দেখি। এবার বুঝতেছেন তখন এটা আটকে ছিল কেন? কি দেখতেছেন এই যে জিনিসগুলা, জি জি ভাই। এই যেটা কিন্তু আটকে ছিল মানে ট্রানজেকশন। বুঝিনি ভাই এই বিষয়টা। ও আচ্ছা, মানে অনেক সময় নিতেছিল আর কি, অনেক বলে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, কারণ ডাটা তো হিউজ, ও তো ওইভাবে টার্মিনালে দেখাইতে পারবে না এত ডাটা। সেই জন্য আমি হচ্ছে ওরে রিলিফ দেওয়ার জন্য আমি হচ্ছে ওইটাকে টেক্সট ফাইলে আউটপুটটা নিয়ে নিছি। এখন দেখেন কত সুন্দর করে আমার সামনে ডকুমেন্টেড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রানজেকশন সাব ডোমেইন আছে ওদের, ওইখানে হচ্ছে এগুলো হচ্ছে দেখেন স্ট্যাটাস, বিভিন্ন ইনসিডেন্টের স্ট্যাটাস, এগুলো তো ওপেন করলে কিছু আদৌ পাওয়া যাবে? আচ্ছা, অ্যাপ আউটেজ, ইনসিডেন্ট রিপোর্ট, এটা হচ্ছে আচ্ছা রিজলভ করা হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলতেছিল, কার্ড পারচেজ এন্ড এটিএম ট্রানজেকশন আর ওয়ার্কিং অ্যাজ ইনটিড। আচ্ছা, তো এখানে বিভিন্ন ইনসিডেন্ট সম্পর্কে কিন্তু আমরা জানতে পারতেছি, বাট দেন হচ্ছে বিভিন্ন প্লাগইন ডট জেসন, বিভিন্ন রকমের ইনফরমেশন, দেন হচ্ছে বিভিন্ন রকমের জাভাস্ক্রিপ্ট ফাইল, বিভিন্ন রকমের পেলোড, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ভালো করে কি করতে হবে, বলেন দেখি কি করতে হবে। অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করতে হবে, কারণ কি এইখান থেকেই হতে পারে আপনি প্রচুর লেভেলের বাগ খোঁজার মতো রসদ পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে দেখেন এই যে বিভিন্ন অডিও ফাইল, দেন হচ্ছে বিভিন্ন এইচটিএমএল ফাইল, প্লাস হচ্ছে এই যে বিভিন্ন রকমের হেভি জিনিসপত্র পাওয়া যায়, বললাম। কি ওপেন করলে কিছু অত পাওয়া যাবে? আচ্ছা, এইটা এখন আর নাই। এখন মনে করেন এই পেজটা যদি এক্সিস্ট করতো তখন কি আমার জন্য একটা ভ্যালুয়েবল কিছু থাকতে পারতো না এখানে? হইতেই পারতো আমার কাছে এখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট কিছু কভার করতেছে। তো আপনার অ্যানালাইসিস করে দেখতে হবে যে এখানে আদৌ আমাদের এখানে টার্গেট থাকবে কি প্যারামিটার, পেলোড, প্লাস বিভিন্ন রকমের সেশন কুকিজ আমরা পাই নাকি, বা কোনো ধরনের ক্রেডেনশিয়াল আমরা পাই নাকি। দেখেন এখানে বিভিন্ন রকমের কত প্রোফাইল সম্পর্কে ইনফরমেশন আছে। দেন এখান থেকে কিন্তু আমরা কিন্তু সাবডোমেইনেরও একটা আহ, বুঝতে পারি যে কি কি সাবডোমেইন থাকতে পারে, তাই না? সাবডোমেইনের ম্যাপিংও কিন্তু আমরা করতে পারতেছি না। এরপর দেখেন এখানে অথেন্টিকেশন রিলেটেড কিছু হচ্ছে আই গেস, দেখি তো ওপেন করে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা তার মানে এই যে সেশনটা আই গেস, দেখি তো এটাকে ডিকোড করে কিছু বোঝা যায় নাকি। এই, copy, cyber
ওকে, রিডেবল কিছু আমি পাচ্ছি না, সমস্যা নেই। যাই হোক, তো বুঝতে পারতেছেন তো এটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। জি ভাইয়া। দেখেন কত ডাইরেক্টরি সম্পর্কে আইডিয়া পাচ্ছি আমরা এখান থেকে। এবং এইটা ভলিউমটা দেখেন কতগুলা। এইটারও কি শর্টকাট কোনো ওয়ে আছে ফিল্টার করার, যে কোনগুলো আমার অ্যালাইভ আছে কোনগুলো নেই? এইটা আসলে কি, এটা যখন আপনি হচ্ছে মোটামুটি টেস্ট করা শুরু করবেন রেগুলার, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, মানে এটা ওইভাবে আসলে আপনি এখন কিভাবে বুঝবেন যে কোন লিঙ্কটা ইম্পর্টেন্ট, এটা তো আসলে ফিল্টার আউট যে কেউ করতে পারবে না। আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন বা আস্তে আস্তে টেস্ট করা শুরু করবেন, আপনার অভিজ্ঞতা তখন আপনাকে হেল্প করা শুরু করে দিবে। ঠিক আছে, জি। কতগুলা লাইন দেখেন, 1,10,000 অযুত। দেখেন এখানে কত লাইন দেখতে পাচ্ছেন? 1,02,066। তো হতেই পারে এখানে কোনো হিডেন জেম আমরা পেয়ে যেতে পারি। সো জন্য ওয়েবে কিউআরএলস টা ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম আমরা? দেন আমরা ওয়েবে কিউআরএল অ্যানালাইসিস করব, দেন আমরা যাব অটোমেশন। কি কি ইউজ করব আমরা? নিউক্লিয়াই ইউজ করব, নেসাস ইউজ করব, ওপেন বাস ইউজ করব, অ্যাকুনেটিক্স ইউজ করব। এগুলা ইউজ করে আমরা অটোমেটিকলি অটোমেশন করে আমরা কোনো বাগ পাওয়া যাচ্ছে নাকি, কোনো ভালনারেবিলিটিস পাওয়া যাচ্ছে নাকি, এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এরপরে এগুলাকে আমরা ম্যানুয়ালিও টেস্টিং করে দেখব। এই যে ম্যানুয়াল টেস্টিং অটোমেশনের পরেই লেখা, কারণ আমরা ব্রাউজার ইউজ করবো, বার্বসেট ইউজ করবো, টার্মিনাল ইউজ করবো, পোস্টম্যান ইউজ করবো। পোস্টম্যানটা মেইনলি এপিআই রিলেটেড জিনিসের লাগে। এরপরে হচ্ছে আমরা আমাদের আদার যে নেসেসারি থিংস আছে, যেটা আমার রিপোর্টিং থেকে শুরু করে ভ্যালিডেট করা, এক্সপোর্ট করা, বাস ওই জিনিসগুলো আমরা দেখবো। বোঝা গেছে আমাদের পুরো প্রসেসটা? জি ওকে, ভাইয়া। তাহলে আমরা নেক্সট এবারে এখন দেখেন সাবডোমেইন ফাইন্ড করব কিভাবে। হাউ টু কালেক্ট এ লট অফ সাবডোমেইন, মানে কি আমার অল্প স্বল্প হইলে হবে না, আমার দরকার অনেক সাবডোমেইন। মানে আমি যত সাবডোমেইন পাবো তত আমার অ্যাটাক সারফেস কিন্তু বেড়ে যাবে। এই যে দেখেন এখানে আমি কতগুলা এখানে আপনাদের জন্য নিয়ে আসছি। সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, এমা, সাবলিস্টার, পাফ, ফাইন্ড ডোমেইন, সার্ট ডট এসএইচ, পিওর ডিএনএস, এই সবগুলাই কিন্তু শুধুমাত্র সাবডোমেইনের জন্যই আমরা নিয়ে আসছি। সাবডোমেইন কালেক্ট করা এবার কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝতেছেন? জি ভাইয়া। এবং এগুলার সবগুলার কিন্তু ইউআরএল এখানে দেওয়া আছে, আপনারা এই ইউআরএল এ যাবেন, এগুলা কিভাবে সেট আপ করতে হয় ওইগুলা আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, যদি এটাতে যাই, সাব ফাইন্ডারে চলে গেলাম, কপি, দেখেন কিভাবে এটাকে ইউজ করতে হবে, কিভাবে হচ্ছে এটার হেল্প মেনুটা আমরা বের করতে পারি, কিভাবে ইনস্টলেশন করতে হয়। এই জাস্ট একটা কমান্ড দিলেই হয়ে যাবে, খুবই ইজি প্রসেস। ঠিক আছে, গো ইনস্টল ভার্বস, গিটহাব এর যে রিপোজিটরিটা আছে এটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইখানে এইভাবে যতগুলা টুলস আছে, ঠিক আছে, এই টুলস গুলা কি আমরা ইউজ করতে পারবো না? সরি, ইনস্টল করতে পারবো না? জি ভাইয়া, এতটুকু তো পারতেই হবে আমাদের। হ্যাঁ, না পারলে আমি তো আছি, আমাকে নক দিবেন। এগুলো খুবই ইজি প্রসেস, ওইগুলো একটা একটা করে আমি মনে করি দেখানোর প্রয়োজন নেই। দেন কমান্ড গুলা কি কি এটাও দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে আপনি বিভিন্ন রকমের বাগ হান্টিং করছে বা পেন টেস্টিং করছে, দেখবেন ওরা বলবে আমরা এত এত টুল শেয়ার করি। এইগুলো টুল শেয়ার মানে এগুলাই, মানে ওপেন সোর্সের যে টুল গুলো আছে এগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দেওয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, হম, তাহলে আমরা নেক্সট পেজে আগাই। সবগুলাই আপনার এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এখন আমরা কিছু প্র্যাকটিক্যালে মুভ করি, চলেন। এটা বলতেছিলাম, আমি পার্সোনালি বলবো যে সাব ফাইন্ডারটা হচ্ছে আমাদের 95%ও বেশি পেন টেস্টার বা হচ্ছে বাগ হান্টাররা ইউজ করে থাকে। কারণ কি, এটা হচ্ছে মাল্টিপল অনলাইন রিসোর্স থেকে হচ্ছে আপনার ডাটা কালেক্ট করে, আর
ইউজেসটাও খুব ইজি। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন করি মাঝপথে ইন্টারাপ্ট করে। আমরা যেই জিনিসগুলো দেখতেছি এগুলো কি প্যাসিভ রিকন রিলেটেড না অ্যাক্টিভ রিকন রিলেটেড? প্যাসিভ মনে হচ্ছে ভাইয়া। কেন প্যাসিভ মনে হচ্ছে? এটা তো একটা ওয়েতে করতেছি ভাই, আমরা একটা মাধ্যমে আর কি, বাই ধারা আর কি, বাই। হ্যাঁ, ওই এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট হিট করতেছি না আমাদের টার্গেটকে, তাই না? জি ভাইয়া। আমরা প্যাসিভ তো আম- অ্যাক্টিভের উল্টোটা হয় আর কি। হ্যাঁ, আমরা আমাদের ইনফরমেশন গেদার করতেছি যতগুলা অনলাইনে আছে তার বেসিসে, মানে বিভিন্ন সোর্স, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন থার্ড পার্টি সব টুলস এর যেই ইউজেস আছে। তো চলেন, আমরা যেহেতু প্র্যাকটিক্যাল সেশনে আছি, আমরা প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করব। তো আমরা বের করি চাইমের কতগুলা সাবডোমেইন আছে, দেখি হ্যাঁ, তাহলে আমাদের। ভাইয়া তাহলে এই প্যাসিভ সার্চিং বা প্যাসিভ ওয়েতে আমরা কাজ করলে এটা তো তাদের অ্যাক্টিভ ডোমেইন বা তাদের ওখানে কোনো ইস্যু হওয়ার কথা না, বা না, ওরা সিকিউরিটি কোনো ট্রেসই পাবে না পাবেন, যে রাইট? হচ্ছে আপনি আপনি ওদের উপর ইয়ে করতেছেন, এটার কোনো ধরনের আইডেন্টিফিকেশন করার ওয়ে থাকবে না ওদের, কারণ এগুলো আপনার কোনো হিট করতেছে না ওদের সার্ভারে। বাট বেশ কিছু জিনিসই আছে যেগুলো হচ্ছে অ্যাক্টিভ রেকর্ডের সাথে রিলেটেড, এগুলো আমি বলে দিব, সমস্যা নেই। বাট এই এখন পর্যন্ত আমরা যতগুলা কাজ করেছি একটাও ওদের সার্ভারে হিট করবে না। এইখানে আজকে আমরা যতগুলা টুল দেখবো, এটা হইতে থাকুক, আপনাদের একটা জিনিস দেখাই। এপিটি সার্চ সাব ফাইন্ডার, দেখেন আপনার যদি এই লিনাক্স, ঠিক আছে, এই ধরনের আমার টুলস গুলা থেকে থাকে, প্যাকেজ গুলা থেকে থাকে, তাহলে যদি আমরা এই কমান্ড রান করি সুডো এপিটি ইনস্টল, যেটা আমরা লিনাক্সের নর্মাল কমান্ড হিসেবে ইউজ করি, তাই না? ওই কমান্ড ইউজ করি আমরা ইনস্টল করতে পারবো সুডো এপিটি ইনস্টল। যে টুলটা আমার লাগবে, টুলের নাম দিয়ে দিলেই অটোমেটিকলি ইনস্টল হওয়া শুরু করবে। আর যদি আমার এইখানে এপিটি সার্চ দিয়ে আমি কোনো কিছু না পাই, তখন আমি গিটহাব থেকে ওইগুলা ইনস্টল করে নিব, যে প্রসেস গুলাতে আমার ইনস্টলেশন প্রসেস দেয়া থাকবে। ঠিক আছে, এটাতে পেইন খাওয়ার কিছু নাই। আমরা যত টুলই দেখবো, হয় এগুলো আমি ডিরেক্ট ইনস্টল করতে পারবো, নয় ইনস্টলেশনের প্রসেস তো থাকবেই। তো যেটা বলতেছিলাম, এখন দেখি ওইখানে কতগুলা। আরে বাহ, দেখেন দেখি এখানে কতগুলা সাবডোমেইন আছে। এভাবে গুণে কি আসলে শেষ করা যাবে? আমরা এক কাজ করি, সাব শাইন, যেটা চাইনের টেক্সট, এটা হতে থাকুক, 1 মিনিটের মতো লাগবে। তখন আমি বুঝতে পারবো যে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কয়টা আছে। এটা সেট এনইউ দিলে পরে ওই কতগুলো আছে এটা নাম্বার আকারে দেখাবে না, 1 2 3 করে না কিভাবে যেন দেখে একটা, ভুলে গেছি আর কি। আমাদের টার্গেট সবসময় থাকবে যে হচ্ছে আমরা আমাদের আউটপুট গুলো ফাইলে সেভ করে রেখে দিব, ঠিক আছে? না, এইখানে হচ্ছে আপনার 1 2 3 কেন বসানো উচিত না, কারণ আপনার আউটপুট ফাইলে যদি আপনি 1 2 3 করে বসান, আপনি হচ্ছে কিন্তু ডিরেক্ট যখন আবার এগুলাকে অ্যাটাক সার্ফেসে নিয়ে যাবেন, তখন কিন্তু সে নিতে পারবে না। দেখেন এখানে কয়টা সাবডোমেইন পাওয়া গেছে। 477। আচ্ছা, এখানে কয়টা আছে? চার, মানে 477টা সাবডোমেইনই কিন্তু আমার এখানে আছে। আচ্ছা, এখন এটাকে ট্রাই করি।
get sort মাইনাস ইউ। বলেন দেখি কি করলাম এটা আমরা? এটা কি অ্যালফাবেটিক অর্ডারে আসছে এরকম কিছু? দেখি আপনারা বলেন, আপনাদের লিনাক্স বেসিস এর ক্লাস অনেক আগে হয়ে গেছে, সো আপনাদের এটা জানা উচিত আমরা কি করলাম এখন। ভাই আমরা একটা ইয়াতে সাব ক্রাইম ডট টিএক্সটি এই ফাইলের মধ্যে আমরা ক্যাট করতেছি। ক্যাট মিনস আমরা ওইটাতে রিড করতেছি আর কি। রিড করে দেন আমরা জি হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, পরে দেন আমরা ওইটা শর্ট আউট করব। আমরা যে রিড করতেছি ওই লেখাগুলো শর্ট আউট করব করে আবার আই থিঙ্ক সো আপনি বাকি কমান্ড লিখবেন যখন একটা ফাইলে মেবি ওটা কপি হবে। ড্যাশ ইউ দিয়ে কি কাজ করতেছি? বুঝতে পারিনি ভাইয়া। এই যে এই ড্যাশ ইউ দিয়ে আমার কাজ কি? এটা আমার মনে নাই। আচ্ছা, ড্যাশ ইউ দিয়ে আমরা এখানে রাখতেছি। হতেই পারে এখানে আমার একটা সাবডোমেইন দুইবার আছে, হতে পারে না? জি আমি আমার ইউনিক সাবডোমেইন গুলাই শুধুমাত্র রাখবো, ঠিক আছে? এখন দেখি wc -l sub dot txt। ওকে, তার মানে আমার 277টা সবগুলাই ইউনিক। এই জিনিসটা আপনাদের দেখালাম কেন? কারণ কি এখানে আমরা টুল কি একটা দেখতেছি? আহ, এইখানে আমরা টুল কয়টা দেখলাম? 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা 10টা টুল আমরা ইউজ করব। ইউজ করে এগুলোকে একসাথে আমরা কম্বাইন করে ফেলবো, ঠিক আছে? আউটপুটটা সর্ট কম্বাইন করে আমি হচ্ছে কি করব, তখন সর্ট আউট করে নিব, ঠিক আছে? সর্ট করে ইউনিক গুলাই শুধুমাত্র রাখবো। কারণ হতেই পারে যে আমার হচ্ছে সাব ফাইন্ডার পাইলো হচ্ছে 250, কত, 477টা। অ্যাসেট ফাইন্ডার পাইলো আবার কিছু কম, আবার এমাস পাইলো কিছু বেশি, হতে পারে না? আর এগুলা যখন পাবে তখন তো ডুপ্লিকেটও থাকবে, কারণ সাব ফাইন্ডারও যা পাচ্ছে অ্যাসেট ফাইন্ডারও তা পাওয়ার অনেক হাই চান্স আছে। কিছু হয়তো এক্সট্রা থাকবে, কিছু হয়তো কম থাকবে, তাই না? তখন আমি হচ্ছে ইউনিক গুলা রেখে সর্ট করে নিব। দেন যেটা বলতেছিলাম, আচ্ছা, অ্যাসেট ফাইন্ডার ওইটাও সেম কাজ করে। এটা হচ্ছে আমার সাবস অনলি, এটার হচ্ছে আপনার প্যাসিভের জন্য। এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিতে পারবো, খুবই লাইট ওয়েট। এটা হচ্ছে টম নাম নাম একটা হ্যাকার আছে, সে হচ্ছে এটাকে বিল্ড করছিল। সে হচ্ছে নিজে এরকম টুলস বানায় বানায় ওপেন সোর্স করে দেয় আর কি। সো দেন হচ্ছে এমাস, এইটারও সেম কাজ, ওয়েব সাবডোমেইন ফাইন্ড করতেছে। আমি আলাদা করে দেখাইতেছি না, কারণ আপনার কাজ কিন্তু সেমই করবে। সো আমার মনে হয় খুব প্যারা নেওয়ার কিছু নাই এগুলা নিয়ে। কারণ আমি চাইতেছি যত দ্রুত সম্ভব শেষ করে আমরা আরেকটু ইয়ার দিকে যাব, প্র্যাকটিক্যাল সেশনের দিকে যাব, এটা বলতেছিলাম। তো এমাসও আমার এটা অ্যাক্টিভের জন্য কাজ করে, প্যাসিভের জন্য কাজ করে, কমান্ড লাইন আছে আলাদা আলাদা। তো লেখি এমাস হেল্প, দেখেন, ওকে, মেসেজ, তার মানে আমার এখানে এইচ লাগবে। আচ্ছা, এমাস ইন্টেল, ঠিক আছে? এমাস ইন্টেলটা আমার কি করে, টার্গেট এনুমারেশনের জন্য ইউজ হয়। আর এমাস এনাম, এই কমান্ডটা আমার কিসের জন্য ইউজ হয়? এনুমারেশন প্লাস হচ্ছে নেটওয়ার্ক ম্যাপিং এর জন্য, তাই না? আর এখানে হচ্ছে আরো ইনফরমেশনের জন্য ওরা লিংক দিয়ে দিছে, এখানে গেলে আমরা ডিরেক্ট ওভারভিউ পাবো। দেখেন এখানে হচ্ছে কিভাবে হচ্ছে ভার্সন সম্পর্কে দেখতে হয়, কিভাবে সাবডোমেইন এনুমারেশন করতে হয়, দেন হচ্ছে কিভাবে হচ্ছে ডকারে রান করাইতে হয় এটা, দেন হচ্ছে এখানে আরো কি কি ইন্টেল সাব কমান্ড ইউজ করে কিভাবে হচ্ছে আরো জিনিসপত্র পাওয়া যায়, যেমন অ্যাক্টিভ, এটা দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ রেকন করে থাকি। এডিডিআর, এটা দিয়ে আইপি অ্যাড্রেস এবং আইপি রেঞ্জ গুলো আমরা স্ক্যান করতে পারি। দেন এখানে আরো অনেক অপশন আছে। বুঝা গেছে ব্যাপারগুলা?
বুঝতেছেন? না বুঝলে বলেন যে বুঝতে পারতেছি না, কারণ না আপনারা যদি রেকনটা না বুঝেন তাহলে কিন্তু পরবর্তীতে ইস্যু হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন। আমার কথা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি আর কি, কিন্তু ওই আপনার এসে দেখাচ্ছে এটা পপ আপ আর কি। নো ইস্যু, এটা কাজ করতেছে মানে ধরার দরকার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এখন আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে একটা মজার জিনিস দেখাইছিলাম। সাব ফাইন্ডারের কথাই যদি বলি, এই যে দেখেন, এই যে কনফিগারেশন ফাইলটা আপনাদের দেখাইছিলাম, এটার কথা মনে আছে? এখানে হচ্ছে আপনারা করবেন কি, আপনারা যখন সাব ফাইন্ডার ইনস্টল করবেন তখন এই ফোল্ডারে আপনার হচ্ছে সাব ফাইন্ডারের এই কনফিগ ফাইলটা স্টোর থাকে। তো এই কনফিগ ফাইলটার মধ্যে আমরা যতগুলা পারবো ততগুলা এপিআই কি অ্যাড করে নিব। এপিআই কি অ্যাড করে নিলে কি হবে, আমরা তো জানি এটা বিভিন্ন সোর্স থেকে ডাটা গুলা কালেক্ট করে বা সাবডোমেইন গুলা কালেক্ট করে, তাই না? তো জি এই যে সোর্স গুলা আছে, এই সোর্স গুলাও কিন্তু সাবডোমেইন ফাইন্ডের জন্যই লাগে। এগুলো আলাদা আলাদা করে আমি যদি করতে যাই আমার অনেক টাইম লাগতো, বাট যেহেতু আমি এপিআই কি অ্যাড করে দিছি, সো এই যে সোর্স গুলা আছে এই সোর্স গুলার এপিআই কি আমি পেয়ে যাওয়াতে এখন সে ওইখান থেকেও জিনিসগুলো আনবে। চলেন আমরা একটু কিভাবে দেখি কিভাবে এটা ইয়া করতে হয়। সেন্সিস কে কোনটা দিয়ে যে লগ ইন করছিলাম, wait, yes, census. হুম, আবার এখন দিতে হবে। আচ্ছা, তো এইটার হচ্ছে আবার প্রো ভার্সনও থাকে, ওইগুলো আবার খুব বেশি ইনফরমেশন দেয়। তো এখান থেকে করব কি, কিটা কোথায় পাওয়া যায় দেখতে হবে।
এখন আমরা এপিআই কিটা কিভাবে কালেক্ট করতে হয় দেখছেন তো, মনে থাকবে? আপনি তো আমি হচ্ছে দেখেন কি করলাম, আমি আপনাদের বুঝাই বলি। আমি আমার টার্গেট কি, আমি এখানে একটা নতুন এপিআই কি অ্যাড করব। এপিআই কির কাজ তো আমরা একটু আগে বুঝতে পারছি, তাই না? জি তো আমি টার্গেট করছি আমার সেন্সেস। সেন্সেসটা আমার টার্গেট করার মেইন রিজনটা কি, এই সেন্সেস ফোফা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট সাবডোমেইন এনুমারেশনের জন্য, প্লাস আইপি অরিজিন আইপি বের করার জন্য। তো আমি খেয়াল করে দেখলাম এখানে সবগুলো আমি অ্যাড করে দিলে খুবই বেটার আউটপুট আসবে, বাট আমি তো আজকে আপনাদের সবগুলো একসাথে দেখাইতে পারবো না। এই জন্য সেন্সিসের টাইমে নিলাম, টার্গেট করলাম। সেন্সিসটা নিলাম, আমি চলে গেলাম আমার সেন্সিস অ্যাকাউন্টে। ওখানে গিয়ে আমি লগ ইন করলাম আপনাদের সামনেই, তাই না? এরপরে আমি চলে আসলাম আমার অ্যাকাউন্টে এসে আমি হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেন থেকে আমি আমার একটা এপিআই ক্রিয়েট করে নিলাম। এবার বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, মানে ওই সাইট গুলাতে লগ ইন না থাকলে ওরা ইনফরমেশন দিবে না, এই জন্য টোকেন গুলা নিয়ে আমরা এখানে দিলে সরাসরি আমাদেরকে ইনফরমেশন গুলো দিবে। হ্যাঁ, হ্যাঁ। আমি তো যদি এখন সেন্সিস আলাদা করে ইউজ করতাম, আমার তো অ্যাকাউন্ট খোলাই লাগতো, ঠিক না? আপনারা করবেন কি, এই সবগুলাতে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে খুলে জাস্ট গুগল করে এপিআই কি গুলা কালেক্ট করবেন। যে কিভাবে করতে হয় না বুঝলে জাস্ট আমি যেভাবে গুগল করলাম, ঠিক না? আমি কিন্তু আপনাদের সামনেই করলাম একবারে। তো গুগল করে আমি জিজ্ঞেস করে নিছি যে কোন প্রসেসে করলে হয়, গুগল আমাকে বলে দিছে। দেন আমি হচ্ছে এপিআই কিটা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে কি আমার কাজ কি শেষ হয়ে গেছে? না, এখন আমি এই কনফিগারেশন ফাইলটাকে একটু মডিফাই করব। তো আমি চলেন মডিফাই করি, ন্যানো স্ল্যাশ হোম ডিফল্ট টিএম কিছু 40। দেওয়া থাকে না এখানে সাব ফাইন্ডারে ভাইয়া? না, এখানে সবগুলা খালি থাকে, এগুলো সবগুলো আমি পার্সোনালি অ্যাড করেছি, ঠিক আছে? একটা একটা করে যে প্রসেসটা আজকে দেখলেন না, এই সেম প্রসেসে আমি সবগুলা ফাইল নিজে নিজে অ্যাড করেছি। মানে আমি এজন্যই আমার আউটপুট এত যে আমি এত টোকেনের ভালো কথা আসছে। বলছি না, যে এই নামগুলা থাকে না, এত নাম তো আমরা জানি না আর কি, যেমন বেবি গিল, বাইনারি এস, এগুলোকে আপনি সবই ম্যানুয়ালি বসাইছেন এরকম কিছু? না, না, এগুলো যে নামগুলো, যে বেবি গ্রিল, বাইনারি ওয়েস, এই যে এইভাবে থার্ড কোটেশন দেওয়া আছে না, বা থার্ড ব্রেকেট দেওয়া আছে না, এইভাবে নামগুলো আপনার সিরিয়ালি থাকে। আপনি জাস্ট এপিআই গুলো অ্যাড করবেন, বুঝতে জি, পারছেন? ওইগুলো আমি নিজে লিখি না, এগুলো সাব ফাইন্ডার থেকে অটোমেটিকলি ছিল। ওকে। দেখেন আমি চলে গেলাম আমার এই ফাইলে, এখন আমি এটাকে মডিফাই করব। দেখছেন, কপি করা ছিল আমার, পেস্ট করে দিলাম আমি, সেভ, কন্ট্রোল এস, কন্ট্রোল এক্স, চাপবো। এখন যদি আমি ক্যাট করি, দেখেন তো আমার সেন্সিসের আইপি কি অ্যাড হয়ে গেছে না, এপিআই কি? জি, add হয়ে গেছে। তাহলে কি আমরা কি সবগুলার এপিআই কি অ্যাড করতে পারবো? অবশ্যই পারবো ভাই। এই তো, যতগুলা আপনি যত অ্যাড করবেন তত আপনার সাবডোমেইন ফাইন্ড এর বা হচ্ছে এক্সট্রা সাবডোমেইন ফাইন্ড করার চান্স খুবই বেড়ে যাবে, ঠিক আছে? ভাই এই এপিআই কি গুলা তো আমার মাল্টিপল ইমেইলেরও হইতে পারে, মাল্টিপল হ্যাঁ, ইউজার। আপনি যেখান থেকে আনেন কোনো ইস্যু না। বাট কথা হচ্ছে কি, মনে করেন ও কি করবে, আপনি যে এপিআই কিটা অ্যাড করছেন না, ওই অ্যাকাউন্টের থ্রুতে ও জাস্ট হচ্ছে ফেচ করে নিয়ে আসবে। বুঝতে পারছেন তো? আপনি যে কোনো ইমেইলেরটাই দিতে পারেন, এক ইমেইলেরই দিতে হবে এমন তা না। মানে হচ্ছে কি, সাব ফাইন্ডার তো আমার পার্সোনালি সে যত জায়গা থাকতো ওপেন সোর্স থেকে তো বের করতোই। এরপরে সে এগুলা কি করবে, এগুলার থ্রুতেও যেহেতু তার কাছে এগুলার এপিআই কি আছে, এগুলার থ্রুতে গিয়েও ফেচ করে করে সে ডাটাগুলো আমার নিয়ে আসবে। বুঝতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, দেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। কি দেখাবো? চলেন এখানে আমরা সার্চ করি, আমাদের ওয়েবসাইটটা কি ছিল, www.chime.com, এটাই ছিল নাকি অন্য কিছু ছিল? এইচটিটিপি এর পরে ছিল, এইচটিটিপিএস।
না না, এইচটিটিপি তো আমি এখানে দিব না। এখানে হচ্ছে আমার যতটুকু হচ্ছে just শুধু ডোমেইন নেমটা দিলেই হবে। দেখেন এখানে কিন্তু সবুজ উঠে আছে, ঠিক আছে? সবুজ উঠে আছে মানে আমি এটাকে ইউজ করতে অ্যাভেলেবেল পারবো। আছে। চলেন এটাকে আমি সার্চ করে দেখি কি আসে। দেখেন কোন যে জিনিসগুলো আমার কাছে আছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এইখানে অনেক ইনফরমেশন আছে। দেখেন এখানে হোস্ট কয়টা আছে, সার্টিফিকেশন কয়টা আছে, ওয়েব প্রপার্টিজ কয়টা আছে, ক্লাউড ফেয়ার কয়টা আছে, দেন সফটওয়্যার ভেন্ডর কি কি গুলো আছে, সফটওয়্যার প্রোডাকশন কি কি আছে। দেখেন এখানে চাইমের ওপেন পোর্ট, পোর্টও কিন্তু সে আমাকে নির্দেশ করতেছে, তাই না? জি, 443। দেন হচ্ছে এগুলোর সাথে রিলেটেড আরো ধরনের ইনফরমেশন। এইখানে আমি পার্সোনালি একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখি যে কোনো আইপি অ্যাড্রেস আমি পাচ্ছি নাকি। কারণ কি, খুব হাই চান্স থাকে, এটা যেহেতু বাগ হান্টিং প্ল্যাটফর্ম এখানে পাওয়ার চান্স খুবই কমে যাবে, বাট যে কোনো নর্মাল অ্যাটাক সার্ফেসে বা পেন টেস্টিং এর ক্ষেত্রে খুবই হাই চান্স যে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস পাওয়া যায়। আইপি অ্যাড্রেসটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট? আইপি অ্যাড্রেসটা আমার আমরা জন্য ওই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যে আমরা তো আইপির ইনস্টেডে ডোমেইন ব্যবহার করে থাকি, কি কেউ যদি আইপি দিয়ে যদি করে রাখে তাহলে সহজ হবে ওটা আমাদের জন্য, এরকম কিছু। না, মেইন রিজনটা হচ্ছে আমার যে ওয়েবসাইটের ডোমেইন গুলো আছে এগুলা কি ক্লাউড ফেয়ার ইউজ করা হয় না? মানে হচ্ছে ফায়ারওয়াল, সোজা বাংলায় যদি আমি বলি, জি জি, ফায়ারওয়াল। এগুলা কিন্তু ফায়ারওয়াল ইউজ করা হয়। এখন একটা আইপির জন্য যে মানে ডোমেইন আছে, এই আইপির এগেনস্টেই তো ডোমেইনটা আসছে, তাই না? এখন এই ডোমেইনে আমার ফায়ারওয়াল আছে, এখন যদি আমি এটার মধ্যে কন্টিনিউয়াসলি অ্যাটাক পারফর্ম করতে থাকি বা স্ক্যানিং এ ফেলায় রাখি, সে আমাকে ব্লক করে দিবে না আমার আইপিটা? অবভিয়াসলি। আর আমি যদি এমন একটা আইপি পাই, ধরে নেন 100, 198 তো হবে না, লাইক সামথিং ধরে নেন, পয়েন্ট এই, পয়েন্ট এই, পয়েন্ট ধরে নেন, জাস্ট অ্যাজিউম এরকম একটা আইপি আমি পেলাম, যেইটা আমি হচ্ছে যদি স্ক্রল করি এইটার সার্ফেসে যা আসে এইটার সার্ফেসে তাই আসে। মানে হচ্ছে কি, মানে এইটাই তার আইপি অ্যাড্রেস ছিল যেটাকে হচ্ছে ডোমেইন নেম হিসাবে অ্যাসাইন করা হয়েছে। বুঝা গেছে আমার কথাটা? জি জি। তখন এই আইপিটার উপর যখন আমি অ্যাটাক পারফর্ম করব, এই আইপি তো সে ওইভাবে প্রোটেক্ট করে রাখে নাই, এখানে ফায়ারওয়াল নাই, তখন আমি কন্টিনিউয়াসলি দিয়ে আমার কাছে যত অনলাইন টুলস আছে এগুলার উপর আমি অ্যাটাক করে শেষ করে ফেলবো, যেটা আমি এখানে করতে পারতাম না। বুঝা গেছে ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তো এইখানে এইখানে এবং সোফাতে দুই জায়গাতে আমরা সেম কাজটা করব। প্লাস এখান থেকেও তো আমরা সাবডোমেন কিন্তু আমরা পাচ্ছি, দেখতেছেন বিভিন্ন সাবডোমেন কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। এই সাবডোমেন গুলাও যেহেতু আমি সাব ফাইন্ডারে এপিআই কে অ্যাড করে দিছি, সে কিন্তু এটা নিজে নিজে নিয়ে নিতেছে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া, তাহলে কি ফায়ারওয়াল রুল গুলাতে কি আপনার আইপির কোনো বাইন্ডিংস বা এদের জন্য কোনো ফায়ারওয়াল রুল করা হয় না বা যায় না? অবশ্যই যায়, কিন্তু আমার আইপিটাকে তো সে আনপ্রোটেক্টেড অবস্থায় রাখবে না, আইপিটাকে তো সে ওইভাবে খোলা ময়দানে রেখে দিবে না। এই আইপিটা আমি এজন্য ওপেন সোর্স থেকে বের করার ট্রাই করতেছি, এটা এক্সপোজ অবস্থায় আছে কি না। এখন মনে করেন এইখানে কিন্তু আইপি নাই, কারণ ওরা প্রোটেক্টেড অবস্থাতে আছে আইপি গুলা, খোলা অবস্থায় কিন্তু আমি এখানে কোনো আইপি পাই নাই, তাই না? তো জি আইপি পাইতেছি না মানে আইপি না পাওয়াটাই নর্মাল, কিন্তু এইখানে সেন্সিস বা ফুফা বা এই টাইপের যে টুল গুলো ইউজ করে আমি যে একটা আইপি, অরিজিন আইপি বের করতে পারি, তার মানে কি এইগুলা ফেচ যেহেতু করতেছে ওপেন সোর্স থেকে, তার মানে কোনো না কোনো জায়গাতে ওই ট্রেস পাইছিল যে একটা ইউজার সে হয়তো ইউজ করছে বা কোনো অ্যাডমিন ওপেন করে রাখছে, ওইটাই সে আমাকে এনে দিচ্ছে। কারণ ভুলবশত সে ওইটাকে প্রোটেক্টেড রাখে নাই, প্রোটেক্টেড রাখলে তো এখানে আসতো না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। এই জন্যই আমি ম্যাপ করতেছি, এই জন্যই আমি রেকন করতেছি যে সামান্য কোনো ভুলও যদি সে করে থাকে এটার ফায়দা আমি তুলবো। আচ্ছা, তো সাবফাইন্ডার বোঝা গেল বা বাকি টুল গুলার ইউজ বোঝা গেল।
এখন আরেকটা জিনিস যেটা করতে হবে, চলেন আমরা চলে যাই আমাদের চাইমে। হয়ে গেল chime.com। আচ্ছা, এই পেজ নাই, সো আমার এই পেজের দরকার নেই। ওকে, এখন এইখানে আমার একটা টুল সম্পর্কে জানতে হবে খুবই, যে এটা হচ্ছে ওয়াপেলাইজার। এটার সাথে আমি আপনাদের আগেও পরিচয় করাই দিছি, করাই দিই নাই? জি ভাই দিছেন। ওয়েবএলাইজারটা ইনস্টল করা খুবই ইজি। আপনারা লিখে সার্চ দিবেন, ওয়েবএলাইজারের এক্সটেনশন পাওয়া যায়, এলাইজার। দেখেন, চলে যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে আপনার এক্সটেনশনটা জাস্ট অ্যাড করে নেবেন। এখানে যেহেতু অ্যাড করা আছে, সো এখানে এই যে ক্রোমের জন্য, এই যে এখানে আমার যেহেতু আমি অ্যাড করা আছে, আমার এখানে উঠে আছে কি রিমুভ ফ্রম ব্রেভ। যেহেতু আপনি অ্যাড করেন নাই, আপনার এখানে অ্যাড টু ব্রেভ থাকবে, ঠিক আছে? তখন আপনি অ্যাড টু ব্রেভ, অ্যাড টু ক্রোম করে নেবেন, ঠিক আছে? তো এখন এটার ইউজেসটা কি? এটার ইউজেসটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা কি কি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করেছে। রিঅ্যাক্ট, নেক্সট জেএস 16.2.9, দেন ওয়েব ফ্রেমওয়ার্ক নেক্সট জেএস 16.2.9, দেন হচ্ছে মিসেলেনিয়াস হচ্ছে ওপেন গ্রাফ, ওয়েব সার্ভার এটা সিডিএন কি ক্লাউড ফ্লেয়ার, দেন হচ্ছে ইউআই ফ্রেমওয়ার্ক টাইলউইন্ড সিএসএস, আর হচ্ছে রেডিক্স ইউআই আছে। জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করা হচ্ছে ফ্রেম আর মোশন। এখন এই ইনফরমেশন গুলো আমার কেন দরকার? এই ইনফরমেশন গুলো আমার দরকার কারণ আমরা কিন্তু এর আগে কিভাবে ওয়েব এক্সপ্লয়টেশনের বিভিন্ন রকমের সিভি বের করতে হয়, কিভাবে এক্সপ্লয়েট গুলো অনলাইনে অ্যাভেলেবল আছে, এগুলা কিভাবে বের করতে, এগুলো দেখে আসছি না? জি ভাইয়া, জি। তো এইগুলার এই ভার্সন রিলেটেড ইনফরমেশন গুলো আমার যখন থাকবে, আমি ওইখানে গিয়ে একটু সার্চ করে করে দেখবো, যে দেখি তো এখানের কোনো এই যে রিলেটেড জিনিসটা আমি পাইছি, এই ইনফরমেশনটা বা হচ্ছে এই স্পেসিফিক ভার্সনের ফ্রেমওয়ার্কের জন্য আমার ওই ভালনারেবিলিটিসটা আছে কি নাই, বা ওই ভালনারেবিলিটিস গুলার কোনো ভালনারেবিলিটিস আছে নাকি নাই, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। আপনাদের মেবি খুব বোরিং লাগতেছে, আর সবাই কি খুব বোর্ড, মানে কোনো রেসপন্স নাই নাকি, নাকি বুঝতে পারতেছেন না? না না ভাই ঠিক আছে। যদি না যদি না বুঝে থাকেন আমার কিন্তু শেয়ার করেন, কারণ আমি কি বললাম, এই ছোট ছোট জিনিসগুলাই আপনাকে বাগ পাইতে হেল্প করবে। এই ছোট ছোট জিনিসগুলাই আপনাকে ওয়েবসাইট কম্প্রোমাইজ করতে হেল্প করবে, ঠিক আছে? যদি না বুঝে থাকেন আমাকে বলবেন। এগুলা কিন্তু খুব ছোট্ট একটা পার্ট, আমরা যেগুলো করতেছি রেকনের জন্যই মিনিমাম 4 থেকে 5টা ক্লাস নেওয়া যায়। বাট এটাকে আমরা, আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ 3, বাট আমার টার্গেট 2-2 এর মধ্যে আমরা শেষ করব। আজকে আমরা যে যা দেখতেছি সব হচ্ছে প্যাসিভ রেকন, ঠিক আছে? নেক্সট দিন আমরা অ্যাক্টিভ রেকন দেখবো। সো এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন, পরবর্তীতে আবার ব্যাক করাটা কিন্তু টাফ হয়ে যাবে। সো যেটা বলতেছিলাম, তো আমরা দেন দেখলাম কিভাবে হচ্ছে অরিজিন আইপি বের করতে হয়, এইটার প্রসেসটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি সবসময় একটা অ্যাডভাইস দিব, যে আপনারা যখন কোনো টার্গেট নিয়ে বসবেন, ঠিক আছে, তখন একটা গুগল শিট খুলবেন। গুগল শিট। 9 ডট থেকে যান, সেটা এখান থেকে আসে। হুম হুম, ওই যে ডট গুলা থেকে যান, জিমেইল ইমেজ ডান পাশে, ওইখান থেকে শিটে সহজে যাওয়া, তাই বলতেছি। সমস্যা নেই, যাওয়া যাবে। এখানে আপনি হচ্ছে করবেন কি, আচ্ছা আপনাদের কি ক্লাস রেকর্ডিং চলতেছে? ওইটা একটু পজ করতে হবে, মানে হচ্ছে পজ করার অপশন তো আছে তাই না? হ্যাঁ, না করলে গুনাহ হবে। একটু পজ করেন।
ফাজের মধ্যে ঢুকবে, ফাজের জায়গাটার মধ্যে রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে আমার ব্রুট ফোর্স চলতে থাকবে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এক্সাম্পল কমান্ড আমার দেওয়া আছে, ফাব -u আমার টার্গেট ওয়েবসাইট ওয়ার্ড লিস্ট আমি বুঝাই -w দিয়ে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের লিনাক্সে ইনবিল্ট ওয়ার্ড লিস্ট আগে থেকেই থাকে, আপনাদের মনে আছে? আমরা লিনাক্স ইউজ করতেছি এই জন্যই। দেখেন ইউজার শেয়ার চেকলিস্টের আন্ডারে আপনার এইখানে অনেকগুলা আপনার কি বলে, আচ্ছা আমি আপনাদের দেখাই দিলে, চলেন গেট রাসেল ভাই রেকর্ড চালু রাখেন আবার। ইউজার শেয়ার দেন হচ্ছে চেকলিস্ট। দেখেন এগুলা কিন্তু জাস্ট ভিতরেই পড়ে থাকে, ঠিক আছে। এগুলোর এক একটার ইউজেস আছে, এগুলো আমরা যদি জানতে পারি আমাদের জন্যই বেটার হবে। দেন হচ্ছে এখানে ফাজিং রিলেটেড আছে, ডিসকভারি আছে, ঠিক আছে। এখানে ওরা কোনটা ইউজ করছে, ডিসকভারি, ওকে আমরা ডিসকভারিতে চলে যাচ্ছি তাহলে। ডিসকভারি দেন হচ্ছে ডিএনএস। দেখেন এখানে কতগুলা আছে, বাগ বাউন্টি প্রোগ্রাম সাবডোমেইন, কম্বাইন্ড সাবডোমেইন, ডিপ ম্যাজিক সাবডোমেইন, ঠিক আছে, ডিএনএস, জেডিক্স, এইগুলা সবগুলা কিন্তু সাবডোমেইনের লিস্ট, ঠিক আছে। যে চেকলিস্টের হ্যাঁ, তো এই সাবডোমেইন লিস্ট গুলো আমরা ইউজ করব। দেন হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার -t দিয়ে হচ্ছে মানে থ্রেড বোঝায় মেইনলি। দেন হচ্ছে আউটপুট কোন ফোল্ডারে আমরা রাখবো। আচ্ছা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার পার্সোনাল একটা পছন্দের ওয়ার্ড লিস্ট আছে, যেটা আমি নর্মালি সাবডোমেইন এনুমারেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। ওইটার নামটা কি কেউ বলতে পারবেন? আমি জানি আপনারা ভুলে গেছেন, কিন্তু কেউ যদি বলতে পারেন আমার খুব খুশি লাগবে, কারণ আমি লাস্ট ক্লাসেই বলছিলাম। কারো মনে রকি নাই? রকি না না, র কিউ তো পাসওয়ার্ড লিস্ট। এখানে আমরা তো ব্রুট ফোর্স করতেছি কিসের জন্য? সাবডোমেইনের জন্য, তাই না? সরি ভাই, আপনাকে আসলে আমরা খুশি করতে পারলাম না, ভুলে গেছি আসলে। ঠিক আছে, আমার পছন্দের ওয়ার্ড লিস্টটা হচ্ছে সাবডোমেইন এনুমারেশনের জন্য বেস্ট ডিএনএস ওয়ার্ড লিস্ট, ঠিক আছে। কারণ কি, এটার মধ্যে যদি আমি চেক করি দেখি এটার মধ্যে কয়টা আছে টোটাল সাবডোমেইনের জন্য ব্রুট ফোর্স করার জন্য। সুবহানাল্লাহ। বেশি নাই, ১,৭০,০০০ অযুত লক্ষ 95 লক্ষ 44,000। 95 লক্ষ, অলমোস্ট 95,50,000-এর মতো আছে। সো এতগুলা ব্রুট ফোর্স যখন আপনি করবেন সাবডোমেইনের জন্য, তখন কি আপনার সাবডোমেইন পাওয়ার চান্স বেড়ে যাবে না কমে যাবে? অবশ্যই বেড়ে যাবে। কিন্তু আপনি এতগুলা সাবডোমেইনের জন্য অ্যাটাক করবেন, আর ওইখানে কি কোনো ট্রাফিক জেনারেট হবে না? অবভিয়াসলি 100% হবে। তো এই জন্যই আপনার রেট লিমিটিংটা জানতে হবে, ঠিক আছে। তো রেট লিমিটিং সম্পর্কে সামনে যখন আমরা এই অ্যাক্টিভ রেকন দেখবো, তখন আমি রেট লিমিটিং কিভাবে করতে হয় ওইটা দেখাই দিব, ইস্যু নেওয়ার কিছু নাই। এখন কথা হচ্ছে আমি তো আপনাদের ওয়ার্ড লিস্ট দেখাই দিলাম, এখন আপনার এই ওয়ার্ড লিস্টটা কোথায় পাবেন এটাও তো জানা জরুরি, তাই না? অবশ্যই। তাহলে এটা কেন জিজ্ঞেস করতেছেন না আপনারা? বলেন দেখি, আমার ওয়ার্ড লিস্ট আমার কাছে আছে, আপনারা না পাইলে এটা আপনারা ইউজ করতে পারবেন? না, এটা করতাম ভাইয়া, তার আগেই আপনি বলে ফেলছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ওয়েবসাইট, এটা আমি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, বা আমার মতো যারা সিকিউরিটি রিসার্চার আছে ওরা এটা যেখান থেকে ডাউনলোড করে থাকে, এই ওয়েবসাইটটা হচ্ছে, আমি আপনাদের এখন দেখাই দিই। এটা চিফ, এটা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাসেট নোট। আর আমার দরকার বেস্ট ডিএনএস ওয়ার্ড লিস্ট। সো অ্যাসেট নোটের ওয়ার্ড লিস্টে যদি আমি চলে যাই, এটাও কিন্তু একটা সাবডোমেইন,
এইখানে দেখেন কত ধরনের ওয়ার্ড লিস্ট আছে, কি মজার না জিনিসগুলা। এই যে এখানে আপনি বেস ডিএনএস ওয়ার্ড লিস্টটা পেয়ে যাবেন। দেখেন আমি যখন ডাউনলোড করেছিলাম তখনের থেকে কিন্তু এটা কি এখন বেড়েছে না কমেছে? বেড়েছে ভাই। 4000 বাড়ে নাই, প্রায় কত, মানে 4 ওইটা ছিল লক্ষের উপরে। ওইটা ছিল, হ্যাঁ ওইটা ছিল 95 লক্ষ, এটা 99 লক্ষ, অলমোস্ট 1 কোটি। তো এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো আমরা আপডেটেডটা আমি আবার আজকে যেহেতু দেখলাম, আমি আজকে এটা নামায় ফেলবো, এটা ডিলিট করে দিব, নো ইস্যুস। কারণ আমার যত ইয়া বাড়বে আমার অ্যাটাক সার্ফেস কিন্তু তত বাড়বে, তাই না? জি ভাই, ফ্রিতে কাজগুলো করে কারা? ওয়ার্ড লিস্ট অ্যাসেট হ্যাঁ। কন্ট্রোল টাইপ। তো তো সাইবার সিকিউরিটি কমিউনিটি আপনি যদি বের করতে পারেন, হিউজ হিউজ জিনিসপত্র ফ্রিতে আছে, আপনার টাকা খরচ করার কোনো মানেই নেই। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার জানতে লাগবে। তো এখানে আরো ওয়ার্ড লিস্ট আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা নামায় নিতে পারেন। দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যেতে চাই। একটা মিনিট, আমি একটু পজ করতেছি ক্লাসটা, একটা মিনিট। কতগুলো ট্যাব ওপেন হয়ে আছে, আমি খুঁজেও পাচ্ছি না কোনটা আমার অরিজিনাল। সমস্যা নেই, ওকে ওকে, নো ইস্যুস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম, আমরা তাইলে ফাফ দেখলাম। ফাফটা কোথায়? আচ্ছা, এখন আমরা দেখবো cert.sh, এই জিনিসটা আসলে কি, চলেন নিজেরাই দেখি। এখন আমরা যদি cert.sh এ যাই, এই জিনিসটা আসলে কি করে দেখেন। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডোমেইন সাবডোমেইনের জন্য আমাদের সার্টিফিকেট ইস্যু করতে হয় না? আমার কথা কি বুঝিনি শোনা ভাই। যাচ্ছে না? জি ভাই, শুনতে পাচ্ছি, একটু হ্যাঁ, আবার যদি করবেন। আচ্ছা আমি বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, আমরা আমাদের এসএসএল সার্টিফিকেট ইস্যু হয় না জি জি বিভিন্ন জি। সাবডোমেইন বা ডোমেইনের ক্ষেত্রে? তো এখন ওই ইয়ার উপর বেস করেই এই ওয়েবসাইটটা হচ্ছে ট্র্যাক রাখে। ঠিক আছে, যে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি কতগুলো সাবডোমেইন অ্যাভেলেবল আছে, সার্চ করে দেখি। এটা যেটা বলতেছিলাম, সার্টিফিকেটের ফিঙ্গারপ্রিন্ট এর উপর বেস করে হচ্ছে আমার এই কাজগুলো করে থাকে, সেটা খুব চলতে থাকুক, আমরা বাকিগুলা দেখতে থাকি। এ then আমরা মুভি লাস্টে যে চলে আসি, ও এসে পড়েছে। দেখেন মজার জিনিস না, সার্ট.sh আইডি কবে ইয়া হয়েছিল, দেন হচ্ছে কি কি সাবডোমেইন আছে, কতগুলা সাবডোমেইন। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। সো আমরা যত কালেক্ট করা যায় তত কালেক্ট করব, তত আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং করতে থাকবো এবং শীটের মধ্যে আপডেট করতে থাকবো। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে আমার মনে হয় প্যাসিভ রেকনের যতটুকু জানা উচিত আমরা আপাতত জেনে গেছি। হয়তো নেক্সট ক্লাসে আমরা আরো জানবো, কারণ আমাদের স্লাইডে যে পর্যন্ত ছিল আমাদের সবগুলাই কভার হয়েছে, তাই না? আজকে ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে, বা আপনারা বুঝতে পারেন নাই, বা এরকম কিছু আছে? ভাই আপনি শুধু একটু 2 মিনিটে একটু ওইটা কি বলে যেন
বার্ব সুইটটা ওইটা একটু ইনস্টল ওকে ওকে দেখে 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আমি আপনাদের দেখাই। লাইক বারপেট যে ইস্যুটা, তাই না? আচ্ছা, আমার এইচটিটিপি ওই দিন আপনারও সাইটটা লোড হচ্ছিল না আর কি, আমারও সেম অবস্থা হয়েছে। আচ্ছা, লোড হচ্ছে না তাই তো, জি জি তাই না? এখন আমি এরকম। চলে যাব বার্ব সুইটটা ওপেন করে নিলাম। আমি আপনাদেরকে বলছিলাম কি, লিসেনার কিন্তু আমার ওপেন রাখতে হবে, তাই না? জি চলেন লিসেনারটা তাহলে আমি ওপেন করে দেই। কি কাজ করেছে? জি ভাই কাজ করছে। এখানে ডাউনলোডের চাপ দিবেন, এই যে সিএ সার্টিফিকেট, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? কিপে চাপ দিবেন, হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে গেছে। জি ভাই হয়ে গেছে। জি জি খুবই বেসিক ছিল, এই জন্য আমি আর আহ, মনে করেছি হয়ে গেছে আপনাদের, নাইলে আমি আপনাদের দেখা দিতাম, হয়তো একটা পিওসি নিয়ে ভিডিও করে দেখা দিতে পারতাম। আর যদি এইভাবে কেউ আটকায় যায় আমাকে নক করেন, সমস্যা নাই। তো আশা করি সবাই ইনস্টল করে ফেলতে পারবেন, কারো কোনো ইস্যু হবে না। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে তো আর কোনো কোশ্চেন নাই নাকি? আছে কি? না ভাই আজকে আমরা শেষ করতে পারি। জি শেষ ওকে, করতে তাহলে পারি। আজকে ক্লাসটা শেষ করি। সবাই ভালো থাকেন, আর এইগুলা প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট ডেতে আমরা অ্যাক্টিভ রেফারেন্স সম্পর্কে শিখবো, ঠিক আছে? সবাই আল্লাহ হাফেজ। ঠিক আছে।